আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমরা চলে এসেছি তোমাদের সাথে তোমাদের চলন অঙ্গ চালনা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের লেকচার 3 পার্ট 3 নিয়ে। এর আগের দুইটা ক্লাসে আমরা হাড্ডি গুড্ডির যত রকমের কাহিনী আছে সব পড়েছি। অক্ষীয় উপাঙ্গিক কঙ্কালতন্ত্রের অস্থির নাম, অস্থির হিসাব, অস্থির বর্ণনা সব ডিটেইলস শিখেছি। ফাইনাল যে পার্টটা আমাদের চলন অঙ্গ চালনার এই যে অংশটা, এই অংশটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অস্থির গঠনটা একটু জানবো। ওভারঅল অস্থির গঠনটা কেমন, তরুণাস্থির উদাহরণগুলা, তরুণাস্থি অস্থির পার্থক্য, পেশি, চলনে পেশির ভূমিকা, আমাদের চলনে হাঁটু সন্ধি বাঁকানোর জন্য কি পেশি কোনটা কি কাজ করে, বা ঐচ্ছিক অনৈচ্ছিক বা হৃৎপেশির পার্থক্যগুলি বা কেমন, বা লিভার জিনিসটা আসলে কি, এবং লাস্টে একটু ফ্র্যাকচার নিয়েও কিছু কথাবার্তা বলবো। এই পার্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের ভর্তি পরীক্ষার জন্য, স্পেশালি আমাদের পেশিগুলির নাম এবং হচ্ছে আমাদের তরুণাস্থির এক্সাম্পল গুলো। তার কথা না বাড়িয়ে চলো আমরা শেষ করে ফেলি আমাদের লাস্ট অংশ, চলন অঙ্গ চালনার। আমরা দেখতে পাচ্ছি অস্থি এবং তরুণাস্থি ভীষণ ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার পেশিও ভীষণ ইম্পর্টেন্ট, লিভার এটা নট সো ইম্পর্টেন্ট, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, এবং লাস্টে ফ্র্যাকচারও মোটামুটি ইম্পর্টেন্ট। খুব যে ইম্পর্টেন্ট এটা বলার সুযোগ নেই। এই দুইটা টপিকই ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আর কি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বিগত বছরগুলিতেও প্রচুর কোশ্চেন এসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় ভার্সিটি গুলাতেও প্রচুর কোশ্চেন আসছে অস্থি এবং তরুণাস্থি থেকে আর কি। কোশ্চেনটা হচ্ছে, আন্তঃকশেরুকা চাকতিতে কি ধরনের তরুণাস্থি পাওয়া যায়? ঠিক আছে, তার মানে একটা তরুণাস্থি কোথায় পাওয়া যায় এটা জানতে চেয়েছে কোশ্চেনে। তো আমরা তার আগে একটু ঝটপট অস্থি এবং তরুণাস্থির গঠনটা একটু দেখি, তারপর কোশ্চেনটা সলভ করি। প্রথমে আসে অস্থির গঠন। দেখো, একটা অস্থিকে, লম্বা অস্থিকে যদি তুমি কাটো, তাহলে একদম অস্থির সবচেয়ে বাইরে যে আবরণটা পাবা এটাকে বলে পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম, ঠিক আছে। আর অস্থির ভেতরে যে গহ্বরটা থাকে এটাকে আমরা জানি, এটা তো মজ্জা বলে, মজ্জা গহ্বর আর কি, মজ্জা গহ্বর। আচ্ছা, এখন এই অস্থিটাকে যদি তুমি প্রস্থ বরাবর ছেদ করো, ধরো এই জায়গাটাতে ছেদ করলা, এই জায়গাটাকে যদি ছেদ করে দেখো প্রস্থ বরাবর, তাহলে এই যে কেন্দ্রে একটা নালী পাবা, যে নালীটাকে বলে হ্যাবার্সিয়ান নালী। হ্যাবার্সিয়ান নালী। হ্যাবার্সিয়ান নালীর ভেতরে ধমনী থাকবে, শিরা থাকবে। ধরো ধমনীটা লাল করে দিলাম, শিরাটাকে নীল করে দিলাম, এরপর স্নায়ু থাকবে, লসিকা নালী থাকবে, ঠিক আছে, এগুলো আসছে। এই হ্যাবার্সিয়ান নালীকে কেন্দ্র করে এই অনেকগুলো এরকম স্তর থাকে। এই যে স্তরগুলি থাকে এই স্তরগুলিকে বলা হয় ল্যামেলি। ল্যামেলি, ঠিক আছে। আর এই স্তরগুলির মধ্যে কিছু গহ্বর থাকে, এই যেরকম গহ্বর, এই গহ্বর গুলাকে বলা হয় ল্যাকুনা। গহ্বর গুলাকে কি বলা হয় ভাইয়া? অনেকটা দেখতে সৌরজগৎ, সোলার সিস্টেমের মতো লাগতেছে না, বলো? ল্যাকুনা। আচ্ছা, আর ল্যাকুনার মধ্যে অস্থি কোষ থাকে। এখন আসো, অস্থি কোষগুলো আবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অস্থি কোষ হচ্ছে 4 ধরনের, এটা এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল। অস্টিওপ্রোজেনিটর সেল, এটা হচ্ছে ওই যে হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষের মতো, প্রয়োজনে যে কোনো রকমের রক্তকণিকা তৈরি করতে পারে। স্টেম কোষ, নাম শুনছো না তোমরা? স্টেম সেল, অস্টিওপ্রোজেনিটর সেল। এরপরে হচ্ছে অপরিণত অস্থি কোষগুলাকে বলে অস্টিওব্লাস্ট। ব্লাস্ট মানেই অপরিণত কোষ, তোমরা পড়েছো ইরেথ্রোব্লাস্ট। ব্লাস্ট মানে বাবু কোষ, ইম্যাচিউর সেল, ঠিক আছে। বাবু খাইছো ওই বাবু না, একদমই পিচ্ছি বাবু আর কি। এরপরে হচ্ছে অস্টিওসাইট। অস্টিওসাইট, যেটা হচ্ছে পরিণত অস্থি কোষ, অস্থির প্রধান কোষ হচ্ছে এটা অস্টিওসাইট। আর অস্থিতে যে ম্যাক্রোফেজ গুলা থাকে, তোমরা যেমন জানো যকৃতের ম্যাক্রোফেজকে বলে কুফার কোষ, অস্থিতে যে ম্যাক্রোফেজ গুলা জীবাণু ধ্বংস করার জন্য থাকে বা মৃত কোষ অপসারণ করার জন্য থাকে তাদেরকে বলে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট, তাহলে এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে অস্থি কোষ কয় প্রকার: অস্টিওপ্রোজেনিটর সেল, স্টেম কোষ, অস্টিওব্লাস্ট, অপরিণত কোষ যেটা পরিণত হয় অস্টিওসাইটে, আর মৃত অস্থি কোষকে বা জীবাণু ভক্ষণ করার জন্য অস্থিতে কঙ্কালতন্ত্রে যে ম্যাক্রোফেজ গুলি থাকে, শ্বেতরক্ত কণিকা গুলো থাকে, এদেরকে বলে অস্টিওক্লাস্ট। তো ধরো এই ল্যাকুনার মধ্যে যে অস্টিওসাইট গুলা থাকে, এই যে অস্টিওসাইট, এগুলা এগুলা হচ্ছে অস্টিওসাইট। অস্টিওসাইট, এটা হচ্ছে অস্টিওসাইট। অস্টিওসাইট, এই যে এটা।
আর অস্টিওসাইট থেকে যে নালীগুলা বের হচ্ছে একটার একটার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য, এই নালীগুলাকে বলে ক্যানালিকুলি। 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 ঠিক আছে, তাহলে এটা তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রস্থ বরাবর ছেদ করছি, তাই না? দেখো হ্যাবাসিয়ান নালী, তারপর হচ্ছে ধমনী, শিরা, স্নায়ু, অনেকগুলো স্তর যেগুলোকে বলছি ল্যামেলি, প্রত্যেকটা গহ্বরকে বলছি ল্যাকুনা। ল্যাকুনার মধ্যে অস্টিওসাইট গুলা একটা একটার সাথে ক্যানালিকুলির সাহায্যে যোগাযোগ রক্ষা করছে, এটা প্রস্থচ্ছেদ। আমরা যদি লম্বচ্ছেদে দেখি, লম্বচ্ছেদেও এরকম অনেকগুলো হ্যাবাসিয়ান নালী থাকে। তো হ্যাবাসিয়ান নালীগুলা পাশাপাশি যে নালীর সাহায্যে সংযোগ রক্ষা করে, এই নালীটাকে বলা হয় ভকম্যানস ক্যানাল। ভকম্যানস ক্যানাল। ভকম্যানস ক্যানাল। ভকম্যানস ক্যানাল। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, যে এই যে অস্থির বাইরে পেরিওস্টিয়াম, মজ্জাগহ্বর, মজ্জা ব্যতীত কোনো জায়গায় যদি আমরা কাটি, তাহলে এই যে হ্যাবাসিয়ান নালী তাকে কেন্দ্র করে ল্যামেলি, ল্যাকুনা, ক্যানালিকুলি সবকিছুকে মিলায় এই যে একসাথে, এটাকে বলা হয় হ্যাবাসিয়ান তন্ত্র। এটাকে বলা হয় হ্যাবাসিয়ান তন্ত্র। হ্যাবাসিয়ান তন্ত্র, বা এটাকে অস্টিওনও বলে, যেটা অস্থির গাঠনিক ও কার্যিক একক। তোমরা যেমন জেনেছো যে স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যিক একক নিউরন, রেচনতন্ত্রের গাঠনিক ও কার্যিক একক নেফ্রন, দেহের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে কোষ, কঙ্কালতন্ত্রে অস্থির গাঠনিক ও কার্যিক একক হচ্ছে যে হ্যাবাসিয়ান তন্ত্র বা অস্টিওন। তাহলে আমরা হ্যাবাসিয়ান তন্ত্রটা জানলাম। এই হ্যাবাসিয়ান তন্ত্রের উপর ভিত্তি করে অস্থিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিরেট অস্থি, নিরেট অস্থি, আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থি, যে অস্থিতে এরকম হ্যাবাসিয়ান তন্ত্র থাকে এবং যেখানে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি। তোমরা জানো কি না, আমাদের বডির টোটাল ক্যালসিয়ামের 97% ক্যালসিয়ামই অস্থির মধ্যে থাকে। বোনস এর মধ্যেই 97% ক্যালসিয়াম থাকে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। যে সমস্ত অস্থিতে এরকম হ্যাবাসিয়ান তন্ত্র থাকে তাদেরকে বলা হয় নিরেট অস্থি, বা এটার আরেকটা নাম হচ্ছে কম্প্যাক্ট বোন। কম্প্যাক্ট মানে টাইট হয়ে আছে একদম। আর যে সমস্ত অস্থিতে এরকম হ্যাবাসিয়ান তন্ত্র নাই, এদেরকে বলে স্পঞ্জি অস্থি, বা এদের আরেক নাম হচ্ছে ট্রাবিকুলার অস্থি। ট্রাবিকুলার অস্থি। আচ্ছা, নিরেট অস্থি যেগুলা, লম্বা অস্থিগুলা সব নিরেট অস্থি, এই যে হিউমেরাস ফিমার। কিন্তু লম্বা অস্থিরই আবার প্রান্ত ভাগে বা চ্যাপ্টা অস্থিগুলা, এগুলা আবার স্পঞ্জি অস্থি। মানে আমরা বললাম নর্মালি যত লম্বা অস্থি আছে, ধরো হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা, সকল লম্বা অস্থি কিন্তু হচ্ছে এই যে নিরেট অস্থি বা কম্প্যাক্ট বোন। এখানে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি, এখানে ফ্র্যাকচারও কম হয়, এখানে হ্যাবাসিয়ান তন্ত্র থাকে। আর যে সমস্ত অস্থিতে এরকম হ্যাবাসিয়ান তন্ত্র নাই, ওই অস্থিগুলোর মধ্যে থাকে ব্যবধায়ক। ব্যবধায়ক ইংরেজি হচ্ছে ট্রাবেকুলি বা সেপ্টাম বা ব্যবধায়ক, এগুলা থাকে বলেই এদেরকে ট্রাবিকুলার অস্থি বলে। স্পঞ্জি অস্থিতে এয়ার অনেক বেশি থাকে, বাতাস অনেক বেশি থাকে, এই জন্য এরা হালকা হয়। করটির মাথার যত চ্যাপ্টা হাড়গুলো আছে সব কিন্তু স্পঞ্জি অস্থি। পাখিদের সকল অস্থি কিন্তু স্পঞ্জি অস্থি, বাতাস বেশি থাকে এই জন্য ওরা কিন্তু উঠতে পারে। তাহলে বডির 80% কিন্তু নিরেট অস্থি, মাথা রেখো, বডির টোটাল অস্থির 80% নিরেট অস্থি, আর 20% হচ্ছে স্পঞ্জি অস্থি। তাহলে এই যে অস্থির গাঠনিক ও কার্যিক একক হ্যাবাসিয়ান তন্ত্র, তাকে ভিত্তি করে 80% নিরেট অস্থি, 20% স্পঞ্জি অস্থি। নিরেট অস্থিতে হ্যাবাসিয়ান তন্ত্র থাকে, স্পঞ্জি অস্থিতে হ্যাবাসিয়ান তন্ত্র থাকে না। নিরেট অস্থিটা দেখতে অনেকটা এই যে মাকড়সার জালের মতো, হ্যাবাসিয়ান তন্ত্রের গঠনটা মাকড়সার জালের মতো। স্পঞ্জি অস্থিতে ব্যবধায়ক থাকে, সেপ্টাম থাকে, ট্রাবিকুলি থাকে, বাতাস বেশি থাকে। ঠিক আছে, এটাতে ক্যালসিয়াম কম থাকে, এই জন্য এখানে বুড়া বয়সে অস্থি ক্ষয়জনিত রোগের কারণে হাড় ক্ষয়টা বেশি হয়, এই জন্য ফ্র্যাকচারও বেশি হয় স্পঞ্জি অস্থিতে। তাহলে মোটামুটি আমরা অস্থির গঠন, নিরেট অস্থি, স্পঞ্জি অস্থি আমরা এটুকু জেনে ফেললাম। এইবার আমরা যদি একটু তরুণাস্থির ব্যাপারটা জানি। তরুণাস্থি জিনিসটাকে আমরা ইংরেজিতে বলি কার্টিলেজ। কার্টিলেজ। আচ্ছা, তরুণাস্থিটা কিন্তু হচ্ছে নমনীয়। তোমার অস্থি যেটা, অস্থিটা তো অনমনীয়, হাড্ডি তো তুমি এরকম করতে পারবা না, পারবা বাঁকাইতে পারবা? তরুণাস্থি চাপ দিলেই কিন্তু এটা নমনীয় হয়ে যাবে এবং স্থিতিস্থাপক, আবার আগের জায়গায় চলে আসবে, ইলাস্টিক। তো তরুণাস্থিকে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ বা হায়ালিন মানে তরুণাস্থির ভেতরে যে ম্যাট্রিক্সটা থাকে, ধাত্রটা থাকে, ওটা একদম ক্লিয়ার, কোনো কালার নাই, এটাকে বলে স্বচ্ছ বা হায়ালিন। এরপরে একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন, এরপরে একটা হচ্ছে শ্বেত তন্তুময়। শ্বেত
তন্তুময়। আচ্ছা, আরেকটা হচ্ছে পিত তন্তুময়। পিত তন্তুময় বা এটার আরেক নাম হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক বা এটার আরেক নাম হচ্ছে ইংরেজিতে ইলাস্টিক বলি আমরা। ইলাস্টিক কথাটা একটু জানবা। আরেকটা হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড। তাহলে এইটা কিন্তু এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তরুণাস্থির প্রকারভেদের এক্সাম্পল গুলা। চুনময় বা ক্যালসিফাইড। ক্যালসিফাইড। এখন আসো, প্রথমে আসো পিত্তন্তময় বা স্থিতিস্থাপক বা ইলাস্টিক। বোঝাই যাচ্ছে এটার ম্যাট্রিক্স এর মধ্যে যে ফাইবার গুলা থাকে, তন্তুগুলা থাকে, সেগুলা পিত মানে হলুদ কালার, পিত মানে ইয়েলো বা হলুদ। এটা ইলাস্টিক, চাপ দিলে আবার আগের জায়গায় চলে আসে। এটা মনে রাখবা, এভাবে ভাই যেভাবে শিখাচ্ছি। ইলাস্টিক কার্টিলেজ পাওয়া যায় হচ্ছে ট্রিপলিতে। ট্রিপলি, ইলাস্টিক ট্রিপলি, এভাবে মনে রাখবা। ইলাস্টিক ই দিয়ে, ট্রিপলি ই দিয়ে। ইলাস্টিক বা স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। এই প্রথম ই যেটা, প্রথম ইতে হচ্ছে এক্সটার্নাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার, বাংলা হচ্ছে বহিকর্ণ। বহিকর্ণের অনেক অংশ, আমরা সমন্বয় কান যখন পড়াবো তোমাদেরকে তখন দেখবা। বহিকর্ণের মধ্যে স্পেসিফিক্যালি করে যদি বলি, তাহলে এটাকে আমরা বলি কর্ণছত্র বা এটাকে বলে পিনা। পিনা, কানের এই যে বাইরে যে অংশ, এটাকে বলা হয় পিনা। আমি আগেও তোমাদেরকে অনেককে মজা করে বলছি, তোমরা ওই ক্লাসগুলো করলে হয়তো শুনে থাকবা। ছোটবেলায় আমাদেরকে টিচাররা বলতো ক্লাসে কান ধরে দাঁড়ায় থাকতে। আসলে তো কান ধরে দাঁড়ায় থাকতে বলা উচিত, আসলে বলা উচিত পিনা ধরে দাঁড়ায় থাকো, তাই না? আমরা শুনছি কান কাটা রমজান, আসলে কি ও কি কান কাটা ছিল? কান তো ভেতরে অনেক আছে বড়। ও কি কান কাটা না পিনা কাটা? আসলে পিনা কাটা রমজান। আমরা বলি না কানা কানি, আসলে তো কানা কানি না, আসলে পিনা পিনি। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বায়োলজি পারতেন, উনি গান লিখছেন আমি কান পেতে রই, তখন উনি হয়তো গান লিখতেন আমি পিনা পেতে রই। তো এই পিনা, এই যে চাপ দিলে ডেবে যাচ্ছে, পিনা কিন্তু একটা স্থিতিস্থাপক তরুণাস্থি। তাহলে একইতে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, বহিকর্ণ, কর্ণছত্র বা পিনা। আর একইতে হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিস, এটার বাংলা নাম হচ্ছে উপজিহ্বা। যদিও এটা বইয়ের কোথাও কোথাও আলজিহ্বা লিখছে, কিন্তু সঠিকটা জেনে রাখো, এপিগ্লটিসের বাংলা নাম হচ্ছে উপজিহ্বা। এইখানে ঠিক আছে, আবার এই চ্যাপ্টারে ঠিক আছে। আর একইতে হচ্ছে ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান টিউব। আমরা মধ্যকর্ণের সাথে গলবিলের একটা সংযোগ আছে, তোমরা পরীক্ষা করতে পারো ইউস্টেশিয়ান নালী দিয়ে। সেটা হচ্ছে মুখ বন্ধ করে, মুখ বন্ধ করে নাক চেপে ধরে ঢোক গিল। মুখ বন্ধ করে নাক চেপে ধরে ঢোক গিল, দেখো তো কি হয়। পজ নয়, কাজ করো, মুখ বন্ধ করে নাক চেপে ধরে ঢোক গিল। ঢোক গিলে দেখবা যে তোমার কানের উপর একটা ধাক্কা লাগতেছে, চাপ লাগতেছে। কারণ আমাদের গলবিলের সাথে যে অংশ দিয়ে আমরা ঢোক গিলি, এখানে এই ইউস্টেশিয়ান নালী দিয়ে মধ্যকর্ণের একটা সংযোগ আছে। তুমি যখন নাক বন্ধ রাখছো, মুখ বন্ধ রাখছো, গলার ভেতরে বাতাসটা বের হয়ে যেতে গেছিল, কিন্তু বের হতে পারেনি। কারণ তোমার কানের মধ্যে একটা পর্দা আছে, যেটাকে আমরা বলি টিম্পেনিক পর্দা। এই পর্দায় গিয়ে ধাক্কা লেগেছে, এই জন্যই তোমার মনে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। মানে তোমার কান ঠিকঠাক আছে। আর যাদের বন্ধ হয় নাই, তাদের কানে কিন্তু কোনো একটা ঝামেলা থাকতে পারে। ছেলেরা দেখবে এরকম সিগারেট খেয়ে মুখ দিয়ে নাক দিয়ে ধোঁয়া ছাড়ে, দেখছো না? মাঝে মাঝে দু একজনকে দেখবা, রাস্তাঘাটেও দেখতে পারো, এদেরকে টিভিতেও দেখায়, এরকম মুখ দিয়ে নাক দিয়ে সিগারেট খেয়ে এরকম কান দিয়ে ধোঁয়া ছাড়তেছে। মানে কি, ওদের এই যে কানের যে টিম্পেনিক পর্দা, পর্দা ফাটা। যদি এক কান দিয়ে বের হইতে থাকে, তাহলে আর এক কান থাপড়ায় ওইটাও ফাটা দিবা। তখন দেখবা যে দুই কান দিয়ে এরকম ধোঁয়া বের হইতে থাকবে। তো এই ইউস্টেশিয়ান নালী যেটা, বা বাংলায় এটাকে আমরা বলি হচ্ছে ইউস্টেশিয়ান নালী, বা ইংরেজি বাংলা দরকার নেই, ইংরেজি মনে রাখো। এই তিনটা হচ্ছে ইলাস্টিক বা স্থিতিস্থাপক। তাহলে ইলাস্টিক বা স্থিতিস্থাপক তরুণাস্থি কোথায় ভাইয়া? বারবার বারবার করে মুখস্থ করো। কি কি বললাম? এপিগ্লটিস বা উপজিহ্বা, ইউস্টেশিয়ান নালী, এবং আরাকিতে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, বহিকর্ণ, পিনা বা কর্ণছত্র। হলো তো ভাইয়া? হলো। এবার আসো তোমার চুনময় বা ক্যালসিফাইড। চুনময় বা ক্যালসিফাইড, এটাতে হচ্ছে তরুণাস্থির মধ্যে এত বেশি ক্যালসিয়াম ডিপোজিট হয়, যেটা অনেকটা অস্থির মতো রূপ ধারণ করে। তাহলে নিচের কোন তরুণাস্থিটি অস্থির মতো দৃঢ়? তাহলে অ্যান্সার হবে কিন্তু চুনময় বা ক্যালসিফাইড। এটা থাকে হিউমেরাস আর ফিমারের মস্তকে। হিউমেরাস ও ফিমারের মস্তকে। হিউমেরাস ও ফিমারের মস্তকে। তাহলে ওই যে মুরগির হাড্ডির, গরুর যে খাই আমরা, মুরগির যে রান, ওটার মাথায় যে কচ কচ করে, হিউমেরাস আর ফিমারের মস্তকে থাকে হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড। তাহলে এই দুইটা কিন্তু হয়েই গেল। এবার আসো শ্বেততন্তু বা, যতদিন পরীক্ষার আগ পর্যন্ত মুরগির রান খাবা, রানের মাথা কামড় দেওয়ার সময় বুঝবা যে এখানে চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি থাকে, এটা একবার করে বলবা যে চুনময় তরুণাস্থি খাইলাম, ঠিক আছে? এবার আসো শ্বেততন্তুময়।
শ্বেত তন্তুময় তরুণাস্থি থাকে হচ্ছে আন্তঃকশেরুকীয় চাকতি, আন্তঃকশেরুকীয় চাকতি, আন্তঃকশেরুকীয় চাকতি, তারপরে হচ্ছে পিউবিক সিমফাইসিস, পিউবিক সিমফাইসিস, পিউবিক সিমফাইসিস। আমরা দেখবো দুইটা ভার্টিব্রা কশেরুকার মাঝখানে এখানে ডিস্ক থাকে, ঠিক আছে? আন্তঃকশেরুকীয় চাকতি, এই আন্তঃকশেরুকীয় চাকতি এবং হচ্ছে তোমার এই যে ইয়েতে তোমার এই ইলিয়াম ইস্চিয়াম পিউবিস যে থাকে, আমরা হিপ বোনে দুইটা তিনটা অংশ পড়েছিলাম না, ইলিয়াম ইস্চিয়াম পিউবিস, পিউবিসের মাঝখানে এই জায়গায় থাকে হচ্ছে পিউবিক সিমফাইসিস, পিউবিক সিমফাইসিস। তাহলে এই দুইটা হচ্ছে সাদা শ্বেত তন্তুময় তরুণাস্থি। তাহলে শ্বেত তন্তুময় তরুণাস্থি কোথায় থাকে ভাইয়া? আন্তঃকশেরুকীয় চাকতি, দুইটা ভার্টিব্রার মাঝখানে ডিস্কে, এবং পিউবিক সিম্পাইসিস, এই দুইটাই হচ্ছে শ্বেত তন্তুময়। তাহলে বাকি যা আছে সবই হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। তাহলে এই তিনটা ভালো করে পড়লে বাকি সব স্বচ্ছ বা হায়ালিন। যেমন হচ্ছে নাসিকা, ঠিক আছে? নাসিকা মানে নাক, নাসিকা নাক বললেই আমরা শস্যবাস। তারপরে শ্বাসনালী মানে ট্রাকিয়া। তারপরে স্বরযন্ত্র, একটু খেয়াল করো ব্যাপারটা তোমরা। দেখো স্বরযন্ত্রের একটা তরুণাস্থি হচ্ছে এপিগ্লটিস। স্পেসিফিক ভাবে যদি এপিগ্লটিস বলে তাহলে অবশ্যই স্থিতিস্থাপক বা ইলাস্টিক বা পিত্তন্তুময় দিবা, কিন্তু যদি স্বরযন্ত্র বলে তাহলে কিন্তু আবার দিবা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। তাহলে এই যে নাসিকা, শ্বাসনালী, স্বরযন্ত্র, তারপর ভ্রূণ অবস্থায়, ভ্রূণ অবস্থায়ও সব হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি থাকে। তাহলে এই যে তরুণাস্থি গুলার এক্সাম্পল গুলা, এইটা পরীক্ষার জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। খুব ভালো করে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই চ্যাপ্টার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলা যেতে পারে। তাহলে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষায় আন্তঃকশেরুকীয় চাকতি, আন্তঃকশেরুকীয় চাকতি কষে তালবস্য একা শ্বেত তন্তুময়, আর পিউবিক সিম্পাইসিস এই দুইটাই হচ্ছে শ্বেত তন্তুময়। তাহলে স্বচ্ছ বা হায়ালিন হচ্ছে না চুনময় বা ক্যালসিফাইড তো হিউমারাস ফিমারার মস্তকে। স্বচ্ছ বা হায়ালিন হলো নাসিকা, তারপর হচ্ছে তোমার শ্বাসনালী, স্বরযন্ত্র, ভ্রূণ, এই ভ্রূণ অবস্থা এগুলা। স্থিতিস্থাপক তো ট্রিপলি, এটাও হচ্ছে না। তাহলে অ্যান্সার হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি। আচ্ছা, নিচের কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায় না? দেখতে পাচ্ছ এই কোশ্চেন গুলা কত ফ্রিকোয়েন্ট, ডেন্টাল ভর্তি পরীক্ষা 18-19 এসছে। ইলাস্টিক কার্টিলেজ কোথায় পাওয়া যায় না? মানে ট্রিপলি, এক্সটার্নাল ইয়ার, বহিকর্ণে পাওয়া যায়। ইউস্টেশিয়ান নালী, হ্যাঁ পাওয়া যায়। এপিগ্লটিস, উপজিহ্বা পাওয়া যায়। তাহলে এই তিনটাই অ্যান্সার হচ্ছে না। অন্তকর্ণ, অন্তকর্ণে কোনো তরুণাস্থি টাস্থি নাই। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অন্তকর্ণ। ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায় কোন অংশে? ঠিক আছে, এইটা হচ্ছে আমরা একটু আগেই পড়ে এসেছি। আমরা বলছি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত মুরগির রান খাওয়ার সময় আমরা কি বলবো? ক্যালসিফাইড তরুণাস্থি খেলুম। ঠিক আছে, তো এটা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, ওরকম আমরা হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি খেলুম। ক্যালসিফাইড তরুণাস্থি এটা হচ্ছে কোথায় পাবো আমরা? হিউমারাস ফিমারের মস্তকে। তাহলে হেড অফ দ্য ফিউমারাস, এখানে এটাই আনসার। আলজিব্বা এটা তো হলো না। স্তন্যপায়ীদের নাক, স্তন্যপায়ীদের নাকে আমরা পাবো হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছ। এখানে একটু মাথা রেখো তোমরা, নাক বললে তোমরা স্বচ্ছ দিও, কিন্তু আলিমের বইয়ে আবার যদি এরকম নাসিকার অগ্রভাগ থাকে, মানে নাকের একদম মাথায় এই যে এই জায়গাটায় নাসিকার অগ্রভাগ থাকলে আবার স্থিতিস্থাপক দিও, স্থিতিস্থাপক দিও। শুধু নাসিকা থাকলে, শুধু নাসিকা থাকলে আমরা দিব হচ্ছে স্বচ্ছ। আর যদি নাসিকার অগ্রভাগ স্পেসিফিক করে দেয় তখন আবার স্থিতিস্থাপকের কথা চিন্তা করব। শ্বাসনালী এটাতেও কিন্তু স্বচ্ছ। আর এটা যদি উপজিহ্বা হইতো, উপজিহ্বা হইলে তো আমাদের ওই যে পিপলি আর কি, এটাই হইতো, মানে ইলাস্টিক। উপজিহ্বা তো ইলাস্টিকই হইতো, কিন্তু আমাদের কোশ্চেন করছে ক্যালসিফাইড তরুণাস্থি, মানে চুনময়। এটা সবচেয়ে ওই যে অস্থির মতোই হয়, ক্যালসিয়াম জমা হয়ে হয়ে হাড়ের মতোই হয় কোন তরুণাস্থি? ক্যালসিফাইড তরুণাস্থি। এটা পাবো হিউমেরাস আর ফিমারের মস্তকে। আর মানব দেহের সবচেয়ে দৃঢ়, সবচেয়ে দৃঢ় তরুণাস্থি কোনটা? এটা একটু মাথায় রেখো, এক ধরনের তরুণাস্থি যেটাকে বলে ফাইব্রো কার্টিলেজ। এই কথাটা একটু মাথায় রেখো যে মানুষের দেহের সবচেয়ে সুদৃঢ় তরুণাস্থি কোনটি? অ্যান্সার হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। নিচের কোনটিতে তরুণাস্থি নেই? মেডিকেল ভর্তি পরীক্ষা 11-12 কোশ্চেনে এসছে এটা। বহিকর্ণের পিনা, হ্যাঁ পিনা কাটা রমজান, পিনাতে তো ইলাস্টিক তরুণাস্থি থাকে, তাহলে এটা তো হবে না অ্যান্সার। নাকের অন্তঃস্থিত বিভক্তি স্বরথলি, স্বরথলি মানে হচ্ছে স্বরযন্ত্র যেটা, ওখানে তো থাকেই তরুণাস্থি, তাহলে এটাও হচ্ছে না। নাকেও থাকে, তাহলে এখানেও হচ্ছে না। মূত্রথলি, মূত্রথলি তো তরুণাস্থি না, ওটা তো একটা অঙ্গ, এখানে অস্থিও না তরুণাস্থিও না। তাহলে নিচের কোনটিতে তরুণাস্থি নাই? এটার অ্যান্সার হচ্ছে মূত্রথলি। হায়ালিন তরুণাস্থি কোথায় পাওয়া যায়? স্বচ্ছ বা হায়ালিন? দেখো তো, পিনা, পিনা তো পাবে তো হচ্ছে ইলাস্টিক। ইউস্টেশিয়ান নালী এটাও পাবা ইলাস্টিক।
ফিমারের মস্তকে পাবো হচ্ছে ক্যালসিফাইড বা চুনময়, তাইলে স্বচ্ছ বা হায়ালিন পাবো হচ্ছে আমরা শ্বাসনালীতে। তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে শ্বাসনালীতে। শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? আমরা দেখেছি শ্বাসনালী ও নাকে আমরা পাবো হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন, এটা পাবো আমরা। পিত্তন্তুময় বা ইলাস্টিক বা স্থিতিস্থাপক এটা হচ্ছে ট্রিপলিতে। শ্বেততন্তুময় হচ্ছে আন্তঃকশেরুকীয় চাকতি আর পিউবিক সিম্ফাইসিস। আর চুনময় হচ্ছে হিউমেরাস আর ফিমারার মস্তক। আমি বারবার বলতেছি যাতে তোমাদের শুনতে শুনতেই মুখস্থ হয়ে যায় মাথার মধ্যে, ঠিক আছে, সেট হয়ে যায়। হিউমেরাস আর ফিমারার মস্তকে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি। ক্যালসিফাইড তরুণাস্থি, তাহলে এগুলো অ্যান্সার হচ্ছে না আর কি। স্বচ্ছ তরুণাস্থি পাওয়া যায় কোথায়? ঠিক আছে, স্বচ্ছ বা হায়ালিন স্বরযন্ত্র, বহিকর্ণ, আলজিব্বা, ইউস্টেশনালি। ইউস্টেশনালি হবে না, আলজিব্বা হবে না, বহিকর্ণ হবে না, এগুলা ওই ট্রিপলির মধ্যে চলে যাবে। যদিও এপিগ্লটিস মানে উপজিব্বা, কিন্তু কোথাও কোথাও যে আলজিব্বা দেওয়া আছে, এই জন্যই ঝামেলাটা হয়েছে। তাহলে স্বচ্ছ পাবো হচ্ছে আমরা স্বরযন্ত্রে। যদিও আলজিব্বাও স্বরযন্ত্রের অংশ, কিন্তু শুধু আলজিব্বা থাকলেই আমরা স্থিতিস্থাপক বা পিত্তন্তময় দিব। শুধু স্বরযন্ত্র থাকলে আমরা কিন্তু স্বচ্ছই দিব আর কি। হায়ালিন তরুণাস্থি পাওয়া যায় কোথায়? হিউমেরাস আর ফিমারের মস্তকে না, তো এখানে তো ক্যালসিফাইড। শ্বাসনালী ও স্বরযন্ত্র, হ্যাঁ পাওয়া যায়। পিনা এবং ইউস্টেশিয়ান নালীতে তো ইলাস্টিক, ঠিক আছে, কোনোটিতেই নয়, এটাও তো না। তাহলে এটা পাবো হচ্ছে শ্বাসনালী আর স্বরযন্ত্রে পাবো হচ্ছে আমরা স্বচ্ছ, আর হায়ালিনটা পাবো আর কি। কর্ণছত্র ও নাসিকার অগ্রভাগে, এই বলছিলাম না আলিমের বইয়ে, শুধু নাক বললে কিন্তু আমরা স্বচ্ছ বা হায়ালিন দিব, কিন্তু নাসিকার অগ্রভাগে যদি বলে, আর কর্ণছত্র মানে তো আমরা জানি পিনা, এই যে পিনা কাটা রমজান, এখানে থাকবে কি বলো, স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়, ইলাস্টিক বা পিত্তন্তুময়। তাহলে ক্যালসিফাইডও হবে না, পিত্তন্ত ও, আচ্ছা পিত্তন্তুময় অপশানে এখানে দুই জায়গায় আছে, তার মানে এটা দুইটাই আসলে একই জিনিস অপশানে। এটা এটা স্বচ্ছ বা অ্যালিনা হচ্ছে না, পিত্তন্তুময় ক্যালসিফাইড, আর একটা হচ্ছে পিত্তন্তুময়। তার মানে এটা হচ্ছে স্থিতিস্থাপক বা পিত্তন্তুময় বা ইলাস্টিক, ঠিক আছে। এটাতে পাবো আমরা কর্ণছত্র এবং নাসিকার অগ্রভাগে। চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি কোথায় পাওয়া যায়? পিনাতে তো পাবো ইলাস্টিক, শ্বাসনালীতে পাবো হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন, ইউস্টেশিয়ান নালীতেও পাবো ইলাস্টিক। তাহলে ক্যালসিফাইড পাবো হচ্ছে হিউমেরাস আর ফিমারের মস্তকে। মস্তকে বাম দিকের কোনটি ডান দিকের সাথে সঙ্গতিপূর্ণ নয়, মানে একটা ভুল তথ্য চাচ্ছে। দেখো ফাইব্রোব্লাস্ট পিত্তন্তু তৈরি করে, এটা আসলে ভুল। ফাইব্রোব্লাস্ট এটা আসলে হচ্ছে কানেকটিভ টিস্যু, যোজক কলা তৈরির সাথে রিলেটেড, পিত্তন্তুর সাথে রিলেটেড না। তাহলে এটাই ভুল, বাকিগুলাও পড়ি। মাস্ট কোষ থেকে হেপারিন নিঃসৃত হয়, হ্যাঁ এটা কিন্তু সত্য কথা। তোমরা যেমন পড়েছো বেজোফিল থেকে হেপারিন আসে, এটাও একটু জেনে রাখো যে মাস্ট কোষ থেকেও হেপারিন আসে। প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয়, এটা আমরা প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়েছি বা পড়বো, তোমরা যারা প্রতিরক্ষা এখনো পড়োনি, সেটা হচ্ছে প্লাজমা কোষ থেকেই অ্যান্টিবডি তৈরি হয়। তোমরা তো জানো যে লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়, তো লিম্ফোসাইটের মধ্যে তো আবার টি লিম্ফোসাইট আছে, বি লিম্ফোসাইট আছে, ওই ওখান থেকে লিম্ফোসাইট থেকে প্লাজমা কোষ এসে যেটা অ্যান্টিবডি তৈরি করে, এটাও সঠিক। হিস্টিওসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, হ্যাঁ এটা এক ধরনের ম্যাক্রোফেজ। হিস্টিওসাইট কুফার কোষ, অস্টিওক্লাস্ট, হিস্ট্রিওসাইট, এগুলো সব হচ্ছে ম্যাক্রোফেজ, তাহলে এরা ফ্যাগোসাইটোসিস করে। তাহলে এই তিনটা তথ্যই সঠিক, এগুলো সবই হচ্ছে, তাহলে অ্যান্সার হবে না। অ্যান্সার হবে এই যে এটা, ফাইব্রোব্লাস্ট পিত্তন্তু তৈরি করে। ফাইব্রোব্লাস্ট পিত্তন্তু তৈরি করে না। ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে যেটি তরুণাস্থির প্রকারভেদের উপর পড়বে না, ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে তরুণাস্থি চার প্রকার: স্বচ্ছ বা হায়ালিন, শ্বেততন্তুময়, পিত্তন্তুময়, আর চুনময় বা ক্যালসিফাইড। তাহলে এটার আনসার হচ্ছে স্পঞ্জি। আমরা দেখলাম অস্থি গঠন অনুযায়ী দুই প্রকার, নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থি। এটা আসলে অস্থির প্রকারভেদ, তাহলে এটাও কিন্তু অ্যান্সার হচ্ছে না আর কি। কোনটি হায়ালিন তরুণাস্থির উদাহরণ নয়? মেডিকেলে এসছে কোশ্চেনটা। পশুকা, শ্বাসনালী, ইউস্টেশিয়ান নালী, স্তন্যপায়ী নাক। স্তন্যপায়ী নাকে তো স্বচ্ছ বা হায়ালিন থাকেই, শ্বাসনালীও থাকে। ইনফ্যাক্ট ওই যে পশুকার অগ্রভাগে, এখানেও কিন্তু তোমার স্বচ্ছ বা হায়ালিন থাকে, মানে আমরা যে স্লাইডটাতে লিখছিলাম ওখানে এই যে পশুকার অগ্রভাগেটাও হবে। এই যে স্বচ্ছ বা হায়ালিনের এখানে পশুকা ওই যে কোস্টাল কার্টিলেজ দিয়ে যে স্ট্যাটামের সাথে লাগানো থাকে, ওখানেও কিন্তু স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি থাকে আর কি। তাহলে আমাদের কোশ্চেনটা কোথায় আমরা দেখি, এই যে কোশ্চেনটা ছিল এখানে, হ্যাঁ। হায়ালিন তরুণাস্থির উদাহরণ নয় কোনটা? তোমরা পারবাই এটা, কারণ আমরা অনেকবার পড়েছি ইউস্টেশিয়ান ন্যালি, এটা হচ্ছে ট্রিপলি, মানে এটা হচ্ছে ইলাস্টিক, মানে স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়, এটাই হচ্ছে অ্যান্সার। পিত্তন্তুময় যোজক কলার অবস্থান কোথায়, মানে ইলাস্টিক কার্টিলেজের অবস্থান কোথায়?
পাকস্থলীতে, অন্ত্রপ্রাচীরে, দেহত্বকের নিচে, ধমনীর প্রাচীরে। দেখো কোনো অপশনে কিন্তু মিলাইতে পারতেছো না তোমরা এটা। পাকস্থলীতে কি কোনো তরুণাস্থি থাকবে? পাকস্থলীতে একটা অঙ্গ, এখানে তো কোনো তরুণাস্থি থাকার কোনো সুযোগ নেই আর কি। আর এখানে বলছে যোজক কলা। আচ্ছা, অন্তঃপ্রাচীর এটাও হবে না, দেহত্বকের নিচে এটাও হবে না, ধমনী আমরা জানি আমাদের ধমনীর ভেতর দিয়ে রক্তচাপ যখন বাড়ে কমে তখন ধমনী কিন্তু সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে, মানে ওখানে কিন্তু ইলাস্টিসিটি আছে। তোমরা রক্ত চ্যাপ্টারে পড়িয়েছি আমি তোমাদেরকে ধমনী, ধমনীর প্রাচীরটা পুরু মনে আছে তোমাদের, এবং বেশি স্থিতিস্থাপক। শিরার প্রাচীরটা পাতলা, কম স্থিতিস্থাপক। তাহলে পিত্তন্তময় যোজক কলা এটা থাকে আসলে হচ্ছে ধমনীর প্রাচীরে। ঠিক আছে, এটা আসলে তোমাদের আগের বইয়ের এইগুলা, এই তথ্যগুলো এখনো তোমাদের বই না, অনেক আগের কোশ্চেন, তো এটা 3-4 সেশনের কোশ্চেন। এরপর দেখো পিত্তন্তময় যোজক কলার অবস্থান, আরেকটা আরেকটা কোশ্চেন এসছে, পিত্তন্তময় যোজক কলার অবস্থান কোথায়? ইলাস্টিক কার্টিলেজের অবস্থান কোথায়? একটা হচ্ছে অস্থিসন্ধির বন্ধনীতে, বৃক্কের চারিদিকে, দেহত্বকের নিচে। দেহত্বকের নিচে তো হচ্ছে না, বৃক্কের চারিদিকে হচ্ছে না, হলুদ অস্থিমজ্জাতেও হচ্ছে না। তাহলে এটা হচ্ছে অস্থিসন্ধির বন্ধনীতে। ঠিক আছে, অস্থিসন্ধির যে জয়েন্ট, যে অস্থিসন্ধিতে ওখানেও তোমার এই যে পিত্তন্তুময় বা ইলাস্টিক কার্টিলেজ যোজক কলা থাকে আর কি অস্থিসন্ধির বন্ধনীতে। পিত্তন্তুময় তরুণাস্থি কোনটি? পিত্তন্তুময় তরুণাস্থি আমরা জানি ট্রিপলি, তাহলে এটা হচ্ছে পিনা। এটা এটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। ভ্রূণীয় কঙ্কালও হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন, এগুলো অ্যান্সার না। পরশুকার প্রাণী প্রান্তভাগে হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন আর কি। অস্থির আবরণীর নাম কি? অস্থির আবরণীর নাম হচ্ছে পেরিঅস্টিয়াম, আমরা একটু আগেই পড়ে এসেছিলাম। তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। আর হার্টের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আর লাংসের, ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। তাহলে এগুলা অ্যান্সার হচ্ছে না। অস্থির মাতৃকোষে কি কি কোষ থাকে? আমরা একটু আগেই পড়ে এসেছি, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, হ্যাঁ থাকে তো। তাহলে এটাই অ্যান্সার। বাকিগুলা দেখো, অস্টিওব্লাস্ট ঠিক আছে কিন্তু কন্ড্রোসাইট তো ঠিক নাই। এটা তরুণাস্থি, কন্ড্রো মানেই তরুণাস্থি, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট এগুলো তরুণাস্থি। আচ্ছা, এরপরে আসো এখানেও কন্ড্রো আছে, তাহলে এটাও হচ্ছে না অ্যান্সার। কন্ড্রোমিউকয়েড, কন্ড্রো অ্যালবুমিনয়েড এগুলা জৈব পদার্থ যেগুলা তরুণাস্থির ম্যাট্রিক্সে থাকে, তাহলে এটাও হচ্ছে না। তাহলে অস্থির মাতৃকায় থাকে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। বক্ষপিঞ্জরের অস্থিগুলার প্রান্তভাগে, বক্ষপিঞ্জরের অস্থি হচ্ছে পরশুকা, পরশুকার প্রান্তভাগে কোন তরুণাস্থি থাকে? আমরা একটু আগেই পড়ছি স্বচ্ছ বা হায়ালিন থাকে। শ্বেততন্তুময় না, পিত্তন্তময় না, চুনময় বা ক্যালসিফাইডও না। পিউবিক সিম্ফাইসিস, আন্তঃকশেরুকীয় চাকতি আর পিউবিক সিম্ফাইসিস এই দুইটাই হচ্ছে সাদা। তাহলে এরা হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থির উদাহরণ, শ্বেততন্তুময় এগুলা হচ্ছে না অ্যান্সার। পিত্তন্তময় তরুণাস্থি পাওয়া যায় কোথায়? এই তরুণাস্থির এক্সাম্পলই খালি আসে পরীক্ষায়। পিত্তন্তময় হচ্ছে ইলাস্টিক, ইলাস্টিক হচ্ছে ট্রিপলি, মানে এই যে ইউএস্ট্রেশিয়ান নালী। শ্বাসনালী হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন, স্বরযন্ত্র স্বচ্ছ বা হায়ালিন, কোনোটি নয়, এটাও তো হচ্ছে না আর কি। তাহলে এটা হচ্ছে ইউএস্ট্রেশিয়ান নালী। তরুণাস্থি কোন আবরণ দ্বারা আবৃত থাকে? তরুণাস্থি অস্থির আবরণের নাম পেরিঅস্টিয়াম, আর তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। কিউটিকল তো না, এটা উদ্ভিদে থাকে। পেরিট্রফিক মেমব্রেন, এটা ঘাস ফড়িংয়ে থাকে। পেরিঅস্টিয়াম এটা তো অস্থিতে থাকে। তরুণাস্থি বিষয়ে কোনটি সঠিক? এর আবরণের নাম পেরিকন্ড্রিয়াম, হ্যাঁ এটাই তো সঠিক। কলার গঠন অনমনীয়, না তো, কলার গঠন হচ্ছে নমনীয়। হ্যাবাসিয়ান তন্ত্র থাকে, না তো, হ্যাবাসিয়ান তন্ত্র অস্থিতে থাকে, তরুণাস্থিতে থাকে না। মাকড়সার জালের মতো দেখতে হ্যাবাসিয়ান তন্ত্র মানে অস্থি। তাহলে এটাই সঠিক উত্তর, যে তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। অস্থি তরুণাস্থির সব কোশ্চেন সলভ করে ফেললাম। আমরা দেখলাম যে তরুণাস্থির এক্সাম্পল গুলা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এর বাইরে আমরা অস্থির গঠন, হ্যাবাসিয়ান তন্ত্র একটু দেখলাম। এখন আমরা চলে যাব পেশিতে। পেশিটাও আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো প্রচুর কোশ্চেন এসছে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য, ভার্সিটিতেও এসছে। তো পেশির মধ্যে আমরা সবার আগে একটু জেনে নেই যে পেশি হচ্ছে আমাদের ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। কোত্থেকে উৎপত্তি লাভ করে ভাইয়া? মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। এটাও যোজক কলা। পেশি যোজক কলা না, এটা তো আলাদা একটা ভাগই করে ফেলছি আমরা, যে পেশি, পেশি কলা। আমরা জানি যে মানবদেহের টিস্যু 4 প্রকার, একটা হচ্ছে যোজক কলা, একটা হচ্ছে আবরণী কলা, একটা হচ্ছে পেশি কলা, একটা স্নায়ু কলা। পেশি একটা আলাদা টিস্যুই, কলাই এটা একটা। আচ্ছা, পেশি মেসোডার্ম থেকে উদ্ভূত, এটা মনে রাখবা। এটার কাজের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, ভলেন্টারি পেশি। একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আরেকটা হচ্ছে হৃদ পেশি, কার্ডিয়াক মাসল, হৃদ পেশি। আচ্ছা, ঐচ্ছিক পেশিতে যেটা হয়, ঐচ্ছিক পেশিতে এটাতে আমরা দেখবো যে নলাকার পেশি, এটাতে আড়াআড়ি রেখা থাকে, ওই রেখা দেখে একে চেনা যায়, এই জন্য এটাকে রৈখিক পেশিও বলে।
আড়াআড়ি রেখা থাকার কারণে এটার ম্যাট্রিক্সটা মসৃণ লাগে না দেখলে। তাহলে এটা কি মসৃণ হলো না অমসৃণ হলো? এটা হচ্ছে অমসৃণ পেশি। আর ওই রেখা দেখে একে চেনা যায়, এই জন্য এটাকে চিহ্নিত পেশিও বলে, চিহ্নিত পেশি। এবং আমরা এটা ঐচ্ছিক পেশিগুলো মেইনলি হাড্ডি গুড্ডির সাথে থাকে, এই জন্য এদেরকে কঙ্কাল পেশিও বলে। তাহলে আমরা সবগুলা নামই জানবো। ঐচ্ছিক পেশিতে এটা নলাকার, এই যেরকম নলাকার, এটাতে যেরকম আড়াআড়ি অনুপ্রস্থ রেখা থাকে, অনুপ্রস্থ রেখা থাকে, এই জন্য এটাকে রৈখিক পেশি বলে, এটা দেখে ওদেরকে চেনা যায়, এই জন্য চিহ্নিত পেশি। আর আড়াআড়ি রেখা থাকার কারণে এরা হচ্ছে অমসৃণ পেশি, হাড্ডি গুড্ডির সাথে থাকে, এই জন্য এদেরকে কঙ্কাল পেশি বলে। ঐচ্ছিক পেশি নলাকার। তারপরে ঐচ্ছিক পেশিতে একটা কোষে কয়েকশো নিউক্লিয়াস থাকে, মানে একটা পেশি কোষে একটা পেশিতন্তুর মধ্যেই কয়েকশো নিউক্লিয়াস থাকে। এবং ঐচ্ছিক পেশি কোষের যে পেশিতন্তুর যে আবরণটা, এটাকে বলে সার্কোলেমা। সার্কোলেমাটা স্পষ্ট, সার্কোলেমাটা বেশ স্পষ্ট, স্পষ্ট সার্কোলেমাটা স্পষ্ট। আচ্ছা, আর ঐচ্ছিক পেশির আর কি বৈশিষ্ট্য আমরা জানতে পারি, সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি তো আসে হচ্ছে মেসোডার্ম থেকে, আমরা বললামই যে কোষ থেকে ঐচ্ছিক পেশির উৎপত্তি হয় এদেরকে বলে মায়োব্লাস্ট। ওই যে ব্লাস্ট, মাসেলের আদি কোষ, মায়োব্লাস্ট থেকে ঐচ্ছিক পেশির উৎপত্তি হয়। তো ঐচ্ছিক পেশির পেশি কোষ বা পেশি তন্তু, প্রত্যেকটা পেশি কোষ বা পেশি তন্তুর যে আবরণ, এটাকে বলা হয় সার্কোলেমা, বা এটার আরেক নাম হচ্ছে এন্ডোমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম। আর ঐচ্ছিক পেশিতে এরকম অনেকগুলা পেশিতন্তু একসাথে থাকে। এই যে পেশিতন্তুর গুচ্ছ, পেশিতন্তুর গুচ্ছকে বলা হয় ফ্যাসিকুলাস। তাহলে ঐচ্ছিক পেশির গুচ্ছকে কি বলে? ফ্যাসিকুলাস। প্রত্যেকটা ফ্যাসিকুলাসের বাইরে যে আবরণটা থাকে এটাকে বলে পেরিমাইসিয়াম, পেরিমাইসিয়াম। আর ধরো এরকম অনেকগুলা ফ্যাসিকুলাস আছে, সবগুলা ফ্যাসিকুলাসের বাইরে আবার আরেকটা যে আবরণ থাকে এটাকে বলে এপিমাইসিয়াম। তাহলে ঐচ্ছিক পেশির আবরণ হচ্ছে তিনটা। প্রত্যেকটা পেশি কোষ বা পেশি তন্তু যে আবরণ দ্বারা আবৃত থাকে তাদেরকে বলা হচ্ছে সার্কোলেমা বা এন্ডোমাইসিয়াম। ঐচ্ছিক পেশির কোষ বা পেশিতন্তুর গুচ্ছকে বলা হচ্ছে ফ্যাসিকুলাস। প্রত্যেকটা ফ্যাসিকুলাসের বাইরের আবরণকে বলে পেরিমাইসিয়াম। আর সবগুলা ফ্যাসিকুলাসের ঐচ্ছিক পেশির সবচেয়ে বাইরের আবরণকে বলা হচ্ছে এপিমাইসিয়াম। পেশি মানেই তো মাসল, মাসেলে যে ফাইবার গুলা থাকে, ফাইবারের ছোট ভার্সন হচ্ছে ফাইব্রিল। তাহলে মাসেলে থাকে মায়োফাইব্রিল, এই যে এগুলো হচ্ছে মায়োফাইব্রিল। এই মায়োফাইব্রিল গুলা দুইটা প্রোটিন দ্বারা তৈরি হয়, দুইটা নাম পরীক্ষায় প্রায় আসে, অ্যাক্টিন এবং মায়োসিন। তাহলে মায়োফাইব্রিল কি কি প্রোটিনের সমন্বয়ে গঠিত বললে অ্যান্সার হবে অ্যাক্টিন এবং মায়োসিন। আর একটা তথ্য যদি তোমরা একটু জানতে পারো সেটা হচ্ছে ভালো একটু, সেটা হচ্ছে ঐচ্ছিক পেশিতে একটা থাকে এ ব্যান্ড, আরেকটা থাকে আই ব্যান্ড, আরেকটা থাকে এ ব্যান্ড। এখন ভাইয়া এই এ ব্যান্ড আই ব্যান্ড কি, এগুলাই তো বুঝলাম না ভাইয়া। আই কথাটা আসছে আইসোট্রপিক, মানে ওখানে রেখা টেখাগুলো একদম সুন্দরভাবে থাকে, অনুপ্রস্থ রেখাগুলা। সো ওই জায়গাটা একদম স্বচ্ছ, মানে ওখানে ধরো তুমি ক্লাস নিতে ঢুকছো ক্লাসরুমে, সব বেঞ্চেই ধরো তিনজন করে বসে আছে, 50টা বেঞ্চেই তো কোনো বেঞ্চ কিন্তু আলাদাভাবে চোখে পড়বে না। কিন্তু তুমি ক্লাস নিতে ঢুকে ক্লাসরুমে দেখলে কোনো বেঞ্চে 10 জন 15 জন বসে আছে, কোনো বেঞ্চে একজন বসে আছে, আর বাকি সব বেঞ্চে তিনজন। তো যদি এরকম হয় তাহলে 10 জনের বেঞ্চটার দিকে আগে চোখ যাবে না, ওই জায়গাটা বেশি ঘন হয়ে গেছে বা কোথাও বেশি হালকা হয়ে গেছে। যেখানে ঐচ্ছিক পেশির এই যে মায়োফাইব্রিল গুলা সুনির্দিষ্টভাবে সাজানো থাকে, ওইটাকে আমরা বলি আই ব্যান্ড বা স্বচ্ছ ব্যান্ড। তোমরা শুধু মাথায় রাখবা, স্বচ্ছ ঐচ্ছিক পেশির স্বচ্ছ বা হালকা ব্যান্ডটিকে বলা হয় আই ব্যান্ড। আর অস্বচ্ছ বা গাঢ় ব্যান্ডটিকে, গাঢ় বা অস্বচ্ছ ব্যান্ডটিকে বলা হয় হচ্ছে এ ব্যান্ড, যেটা হচ্ছে এ ব্যান্ড, এ ব্যান্ড। আর আই ব্যান্ডের মাঝখান দিয়ে একটা লেখা থাকে যেটাকে আমরা বলি জেড লাইন, জেড রেখা, জেড লাইন। তাহলে এটাও একটা জেড লাইন, এটাও একটা জেড লাইন, জেড রেখা। এই দুইটা জেড লাইনের মাঝখানের যে অংশটা, এই অংশটাকে বলা হয় সার্কোমিয়ার, সার্কোমিয়ার, যেটা ঐচ্ছিক পেশির গাঠনিক ও কার্যিক একক। তাহলে ঐচ্ছিক পেশির গাঠনিক ও কার্যিক একক কি? সার্কোমিয়ার। কোশ্চেন গুলা বলে দিই। ঐচ্ছিক পেশির গাঢ় ব্যান্ড বা অস্বচ্ছ ব্যান্ডটাকে কি বলে? এ ব্যান্ড। স্বচ্ছ বা হালকা ব্যান্ডটিকে কি বলে? আই ব্যান্ড। জেড রেখা দেখতে পাওয়া যায় কোন ব্যান্ডে? আই ব্যান্ডে। এতটুকু জানলেই হবে। এর বাইরে এটা তুমি জানতে পারো যে দুইটা আই ব্যান্ডের মাঝখানে দেখো, এই যে দুইটা জেড রেখার মাঝখানে একটা এ ব্যান্ডও পুরাটা আসছে, আবার এইদিকে আই ব্যান্ডের অর্ধেক, আবার এইদিকে আই ব্যান্ডের অর্ধেক, মানে একটা আই ব্যান্ডও পুরাটা আসছে, একটা এ ব্যান্ডও পুরাটা আসছে। এটাকেই বলা হচ্ছে সার্কোমিয়ার। তাহলে এই গেল হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি,
অনৈচ্ছিক পেশির আকৃতিটা হচ্ছে মাকু আকৃতির, ঠিক আছে? যেরকম মাকু আকৃতির, প্রত্যেকটা কোষের কেন্দ্রে যেখানে চ্যাপটা ওই জায়গাতে একটাই নিউক্লিয়াস থাকে। ঐচ্ছিক পেশিতে যেমন কয়েকশো নিউক্লিয়াস থাকে পরিধির দিকে, তা না, এখানে প্রতিটা কোষে একটাই নিউক্লিয়াস, ঠিক আছে? এইটার সার্কোলেমা যেটা, এটা 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 হচ্ছে অস্পষ্ট, এটা ভালো বোঝা যায় না, ঠিক আছে? এবং এখানে কোনো আড়াআড়ি এরকম অনুপ্রস্থ রেখা নাই, এরকম অনুদৈর্ঘ্য রেখা আছে, কিন্তু প্রস্থ বরাবর কোনো রেখা টেখা নাই। এটাতে অনুদৈর্ঘ্য রেখা আছে, অনুপ্রস্থ রেখা নাই। তাহলে এটাতে যেহেতু রেখা নাই, এটাকে আমরা বলতে পারি অরৈখিক পেশি। আর যেহেতু কোনো আড়াআড়ি অনুপ্রস্থ রেখা নাই, এই জন্য এটাকে আমরা বলি মসৃণ পেশি। আর এইটা মেইনলি আমাদের কোথায় থাকে? আমাদের এটা অঙ্গ প্রত্যঙ্গে থাকে, আমাদের ক্ষুদ্রান্ত্রে, পাকস্থলীতে, সব হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই জন্য এদেরকে বলা হয় ভিসেরাল পেশি। ভিসেরা মানে অঙ্গ প্রত্যঙ্গ, ওখানে থাকে ভিসেরাল পেশি। আচ্ছা, আর হৃদপেশি যেটা, হৃদপেশিরটা মনে রাখবা, হৃদপেশির গঠনটা হচ্ছে অনেকটা ঐচ্ছিক পেশির মতোই, মানে এটা নলাকার, এবং এটাতেও আড়াআড়ি অনুপ্রস্থ রেখা আছে এটাতেও, কিন্তু হৃদপেশিটা আবার শাখান্বিত। তাহলে ঐচ্ছিক পেশি আর হৃদপেশির মধ্যে ডিফারেন্সটা কি? দুইটাই নলাকার, কিন্তু হৃদপেশিটা শাখান্বিত, কিন্তু ঐচ্ছিক পেশি কিন্তু হচ্ছে শাখাবিহীন। আর হৃদপেশির সার্কোলেমা যেটা, এটা সার্কোলেমাটা হচ্ছে সূক্ষ্ম। ঐচ্ছিক পেশির সার্কোলেমাটা স্পষ্ট, ঐচ্ছিক পেশিটা স্পষ্ট, অনৈচ্ছিক পেশিটা অস্পষ্ট, আর হৃদপেশিটা সূক্ষ্ম। আর হৃদপেশির সার্কোলেমা গুলা ভেতরের দিকে ঢুকে ঢুকে এখানে এরকম এক ধরনের অনুপ্রস্থ রেখা তৈরি করে, যেটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটাকে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক। পরীক্ষা আসলে এটাই আসবে, যে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখতে পাওয়া যায় কোন পেশিতে? এটার অ্যান্সার হচ্ছে হৃদপেশিতে। এটাতেও প্রতিটা কোষে একটাই নিউক্লিয়াস, খালি ঐচ্ছিক পেশি প্রতিটা কোষে কয়েকশো নিউক্লিয়াস, বাকি সব পেশিতেই প্রতিটা কোষে একটাই নিউক্লিয়াস। আচ্ছা, হৃদপেশির আরেকটা নাম হচ্ছে কার্ডিয়াক মাসল। তাহলে দেখো, হৃদপেশির গঠন অনেকটা ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ আবার অনৈচ্ছিক পেশির মতো, মানে আমরা এটা কন্ট্রোল করতে পারি না। সবচেয়ে দ্রুত কাজ করে কোনটা? ঐচ্ছিক পেশি। এই যে হাতের আঙ্গুল, তুমি চাইলে প্রতি মিনিটে 100 বার, 200 বার, 500 বার করতে পারবা, কিন্তু হৃৎপিণ্ড তো ফিক্স, প্রতি মিনিটে 70, 80 বার, 90 বার, 100 বার এরকম। তাহলে কোনটির কার্যক্ষমতা সবচেয়ে দ্রুত এবং শক্তিশালী? আনসার হচ্ছে ঐচ্ছিক পেশি। আর কোনটির কার্যপদ্ধতি ধীর, মন্থর গতি? এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এটা কোথায় থাকে? অনৈচ্ছিক পেশি থাকে ধমনীতে, অনৈচ্ছিক পেশি থাকে ধমনী, শিরা, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, তাই না? ধমনী, শিরা, তারপরে হচ্ছে তোমাদের ওই যে মূত্রথলি, জরায়ু, যেগুলোর উপর আমাদের কন্ট্রোল নাই, মূত্রথলি, জরায়ু, এগুলাতে কিন্তু থাকে হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই যে অনৈচ্ছিক পেশি থাকে আর কি। আচ্ছা, আর ঐচ্ছিক পেশি থাকে কোথায় ভাইয়া? ঐচ্ছিক পেশি থাকে কোথায়? চোখে থাকে, তাই না? চোখ আমরা চাইলেই খুলতে পারি, বন্ধ করতে পারি। গলবিল তুমি চাইলেই ঢোক গিলতে পারো বা বন্ধ করতে পারো, গলবিল। শুধু গলবিলটাই কিন্তু ঐচ্ছিক পেশি, জিহ্বার গলবিল, এরপরে আবার সব অনৈচ্ছিক পেশি, মানে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, চোখ, গলবিল, তারপর হচ্ছে ডায়াফ্রাম, মধ্যচ্ছদা বলি যেটা আমরা, বক্ষ আর উদরের মাঝখানে, এগুলো কিন্তু ঐচ্ছিক পেশি। হাড্ডি গুড্ডির সাথে যত পেশি আছে সবই কিন্তু হচ্ছে ঐচ্ছিক পেশি। আর কার্ডিয়াক পেশি তো হৃদপেশি। তাহলে ঐচ্ছিক পেশির কার্যক্ষমতা যেহেতু সবচেয়ে দ্রুত ও শক্তিশালী, এটাতে রক্তের সরবরাহ সবচেয়ে বেশি। তাহলে রক্তের সরবরাহ সবচেয়ে বেশি কোনটা? ঐচ্ছিক পেশিতে। এটার কার্যক্ষমতা দ্রুত ও শক্তিশালী। অনৈচ্ছিক পেশির হচ্ছে ধীর ও মন্থর গতি। অনৈচ্ছিক পেশি হচ্ছে পেরিস্টালসিস করে, ওই যে আমাদের খাবার পরিপাক হয়ে মল তৈরি হয়ে বেরোয় যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় পেরিস্টালসিস। তাহলে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্রে পেরিস্টালসিস হয় হচ্ছে অনৈচ্ছিক পেশি দিয়ে। আর হৃদপেশির কার্যক্ষমতা হচ্ছে পরিমিতভাবে দ্রুত ও ছন্দময়, মানে এটাও দ্রুত, কিন্তু একটা একটা প্যাটার্ন আছে, যে এই প্রতি মিনিটে এতবার, এরকম পরিমিতভাবে দ্রুত ও ছন্দময়। তাহলে এই যে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশির গঠন, পার্থক্য, যা ডিটেলস বললাম, এগুলাই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে মায়োফাইব্রিল। আমরা দেখেছি যে মায়োফাইব্রিল মাসেলে যে ফাইবার গুলা থাকে, অনুতন্তু, মায়োফাইব্রিল গুলাতে দুই ধরনের প্রোটিন থাকে, অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন, তাই না? এই যে অ্যাক্টিন আর মায়োসিন, এগুলা কিন্তু হচ্ছে না, অ্যাক্টিন, জেলাটিন, মায়োসিন, ইলাস্টিন, কোলাজেন, মায়োসিন, এগুলো হচ্ছে না। মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 শেষ ছিল, মায়োফাইব্রিলে থাকে অ্যাক্টিন এবং মায়োসিন। নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়? ঠিক আছে, দেখো তো, জরায়ু, মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম, এটা তো মা চাইলেই কন্ট্রোল করতে পারে না আর কি, তাহলে জরায়ু হবে না। পাকস্থলী কি চাইলেই এরকম করতে পারবো? বলো, পাকস্থলী নিয়ে এরকম করতে পারবা? পারবা না তো। জিহ্বা কিন্তু তুমি চাইলেই নাড়াচাড়া করতে পারবা, ঠিক আছে? খুব ভাইটাল একটা অর্গান লাইফে, তাই না? জিহ্বা। তাহলে জিহ্বা, এটা এটা কিন্তু ঐচ্ছিক পেশি, চাইলেই আমরা আমাদের নাড়াচাড়া করতে পারি। আমি চাইলে কথা বলবো না, জিহ্বা নাড়াচাড়া না করলে আমি কথা বলা বন্ধ হয়ে যাবে। হৃৎপিণ্ড, এটা কার্ডিয়াক মাসেল, তাহলে এটাও কিন্তু অ্যান্সার হচ্ছে না। ইন্টারক্যালেটেড ডিস্ক খুব ইম্পর্টেন্ট, বলছিলাম এটা থাকে হচ্ছে হৃৎপেশিতে, কার্ডিয়াক মাসেলে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। ঐচ্ছিক পেশি, মসৃণ পেশির, ঐচ্ছিক পেশি, এগুলো কিন্তু হচ্ছে না। চলনের সময় হাঁটুকে ভাঁজ করে কোন পেশি?
ঠিক আছে, আমরা একটু ঝটপট পেশিগুলো একটু দেখে নেই। তোমরা যদি একটু পেশিগুলো একটু দেখো, হাঁটু সন্ধি আমাদের দেহের সবচেয়ে বড় অস্থি সন্ধি। তো এখানে হাঁটু বাঁকানোর সময় আর হাঁটু সোজা করার সময় কি কি পেশি লাগে সেটা একটু তোমরা একটু ভালো মতো দেখবা এখন আর কি। আচ্ছা, আমাদের উরুর সামনের দিকে, ধরো উরু, এটা তো উরু, এই জায়গাটা তো থাই বলি না ইংরেজিতে আমরা, উরু। উরুর সামনে এবং এই যে হাঁটুর সামনে, এই যে সামনের দিকে যত পেশি, এগুলো সব হচ্ছে হাঁটুকে সোজা করে, মানে প্রসারণ করে, এক্সটেনশন করে। তুমি কি চাইলে তোমার হাঁটু সামনের দিকে ভাঁজ করতে পারবা? করো তো, হাঁটু সামনের দিকে ভাঁজ করো তো। তোমাদের হাঁটু ভাঁজ হবে হচ্ছে পেছনের দিকে। তার মানে আমাদের উরুর পেছনের দিকে, উরুর পেছনের দিকে এবং হাঁটুর পেছনের দিকে যত পেশি আছে, এগুলিকে আমরা বলবো বক্রীকরণ পেশি। বক্রীকরণ মানে বাঁকানো, বা ফ্লেক্সর, ফ্লেকশন মানে বাঁকানো। তাহলে উরু এবং হাঁটুর পেছনের দিকের পেশিগুলোকে আমরা বলছি ফ্লেক্সর পেশি বা বক্রীকরণ পেশি। উরু এবং হাঁটুর সামনের দিকের পেশিগুলিকে আমরা বলছি প্রসারণ পেশি বা এক্সটেন্সর পেশি। ভালো করে খেয়াল করি আমরা, উরুর সামনে, উরুর সামনে এখানে যে পেশি থাকে, এই চারটা পেশিকে একসাথে বলে কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড মানে চার, ওই যে কোয়াড কোর প্রসেসর বলে, চারটা প্রসেসর, কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রিসেপস ফিমোরিসের মধ্যে, কোয়াড মানে চার, তো মনে রাখবে একটা চার কোনা পেশি আছে। এই চার কোনা পেশিটার নাম রেকটাস ফিমোরিস। রেক্টাঙ্গুলার মানে চার, তাহলে এটা হচ্ছে রেকটাস ফিমোরিস, এভাবে মনে রাখবা তোমরা। আর বাকিগুলার নাম হচ্ছে ভাস্টাস। দেখো, ভাস্টাস যেটা বাইরের দিকে ওটাকে বলে ল্যাটারালিস, ল্যাটারাল মানে বাইরে। যেটা ভেতরের দিকে এটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। আর যেটা মাঝখানে এটাকে বলে ভাস্টাস ইন্টারমিডিয়াস। আচ্ছা, কত চমৎকার! তোমরা দেখছো মানুষের পেশিগুলা কত সুন্দর, এই যে হাতের এখানে ছোট্ট ছোট্ট পেশিগুলা কিরকম সুন্দর করে বানানো। আমরা অনেকেই আছে যে আমরা হয়তো রিলিজিয়াসে বিশ্বাস করি না, যে আমরা এমনি এমনি হয়ে গেছি, ব্যাকটেরিয়া অ্যামিবা এই কোনোভাবে আইসা টাইসা মাইটোকন্ড্রিয়া টন্ড্রিয়া ঢুকে মানুষ হয়ে গেছে। তো যখন ডাক্তার হবা, যখন দেখবা এরকম, দেখো কত কত সুন্দর এর প্রত্যেকটা মাসেল কিরকম করে আলাদা আলাদা করে কোনটা কোথায় লাগানো, কিভাবে কি ঘুরাবো, এগুলা তোমার মনে হয় যে এটা এমনি এমনি হয়ে গেল, এমনি এমনি এরকমই হয়ে গেল আর কি, কেউ বানায় নাই, এটা এমনি এমনি হয়েছে আর কি। যাই হোক, চিন্তার অনেক খোরাক আছে। দেখো, আমরা এই উরুর সামনের দিকের পেশিগুলাকে আমরা বলছি কোয়াড্রিসেপস ফিমোরিস, ঠিক আছে? তো কোয়াড্রিসেপস ফিমোরিস গুলো সব প্রসারণ পেশি। সামনের দিকে চারটা কোয়াড্রিসেপস ফিমোরিসের মধ্যে একটা হচ্ছে রেকটাস ফিমোরিস, আর বাকিগুলার নাম হচ্ছে ভাস্টাস। ভাস্টাস যেটা বাইরের দিকে সেটা ভাস্টাস ল্যাটেরালিস, যেটা ভেতরের দিকে সেটা ভাস্টাস মিডিয়ালিস, আর যেটা মাঝখানে সেটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। এই যে এটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী, মাঝামাঝি। তাহলে এই চারটাই হচ্ছে প্রসারণ পেশি। এই উরুর সামনে, মনে একবার ভাইয়া ক্লাসে টাস টাস করে থাপ্পড় মারছিল, তাহলে উরুর সামনে ভাইয়া টাস টাস করে থাপ্পড় মারছে। উরুর সামনে সবগুলা পেশির নামে শেষেই আছে টাস। কোয়াড্রিসেপস ফিমোরিসে চারটা টাস, একটা হচ্ছে রেকটাস টাস, আর বাকি তিনটা ভাস্টাস টাস। হলো তো? এবার আসো হাঁটুর সামনের দিকে, এখানে যে পেশিটা আছে, এই পেশিটার নাম হচ্ছে টিবিয়ালিস এন্টেরিয়র। এন্টেরিয়র মানে সামনে, যেহেতু টিবিয়ার গায়ে লাগানো, টিবিয়ার গায়ে লাগানো বিধায় এটাকে বলা হয় টিবিয়ালিস এন্টেরিয়র। তাহলে আমাদের হাঁটু প্রসারণ করার জন্য টোটাল পাঁচটা পেশি লাগে। ওই যে উরুর চারটা, রেকটাস ফিমোরিস আর বাকি তিনটা ভাস্টাস, আর এই হাঁটুর সামনে একটা, সেটা হচ্ছে টিবিয়ালিস এন্টেরিয়র। এবার আসো হাঁটু বাঁকানোর, আমাদের কোশ্চেন যেটা ছিল, হাঁটু বাঁকানোর জন্য পাঁচটা পেশি লাগে। এই যে পেশিগুলা, এই যে দেখো, এই যে হাঁটুর পেছনের দিকে, এই যে উরুর পেছনের দিকে, সরি, এই পেশিগুলাকে বলে হ্যামিস্ট্রিং পেশি। হ্যামিস্ট্রিং পেশি, ঠিক আছে, হ্যামিস্ট্রিং পেশি। আচ্ছা, ওই যে দেখবা যে প্লেয়ারদের ইনজুরি হয়, মাশরাফি দেখবা বল করতে গেলে এরকম টানতো খালি। হ্যামস্ট্রিং পেশির মধ্যে একটার নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস। তাহলে এরা কিন্তু হাঁটুকে বাঁকায়, এই যে বাইসেপস ফিমোরিস। ঠিক আছে, বাইসেপস ফিমোরিস ছাড়াও আরো আছে সেমি মেমব্রেনোসাস, আর একটা আছে হচ্ছে সেমি টেন্ডিনোসাস। ঠিক আছে, একটা সেমি মেমব্রেনোসাস আর একটা হচ্ছে সেমি টেন্ডিনোসাস। এই দেখো টেন্ডিনোসাস, তাহলে সেমি দিয়ে মনে রাখবা। তাহলে ভাইয়া হ্যামস্ট্রিং পেশি কয়টা? তিনটা। একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, একটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস, একটা হচ্ছে সেমি টেন্ডিনোসাস। মুখস্থ করো আমার সাথে সাথে। হ্যামস্ট্রিং পেশি তিনটা, উরুর পেছনের দিকের পেশিগুলোকে একসাথে বলে হ্যামস্ট্রিং পেশি তিনটা। কি কি? রেকটাস ফিমোরিস না বাইসেপস ফিমোরিস? রেকটাস কিন্তু তার সামনে, এটা হচ্ছে বাইসেপস ফিমোরিস। আর বাকি দুইটা সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। আর এই যে হাঁটুর পেছনে, এটাকে পায়ের ডিম বা গুলির কথা বলছে কাজী আজমল স্যার, ধরে দেখো, ধরলে মজা পাবা। এই পায়ের ডিম বা গুলির পেশি হচ্ছে দুইটা। এই যে পেশিটা, এটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস। গ্যাস্ট্রোকনোমিয়াস, আর গ্যাস্ট্রোকনোমিয়াসের নিচে যেটা থাকে এটাকে বলে সোলিয়াস। গ্যাস্ট্রোকনোমিয়াস আর এটাকে বলা হয় সোলিয়াস। এই এই দুইটা হচ্ছে, তাহলে এই পাঁচটা মিলায় টোটাল আমরা হাঁটুটাকে বাঁকাইতে পারি। যে হ্যামস্ট্রিং পেশি তিনটা,
আর পায়ের ডিম বা গুলির পেশি এখানে দুইটা, গ্যাস্ট্রোকনোমিয়াস আর সোলিয়াস। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, খেয়াল করো। দেখো এই যে গ্যাস্ট্রোকনোমিয়াস আর সোলিয়াস, এই যে টার্সাল অস্থি ক্যালকেনিয়াসের সাথে যে টেন্ডনটা দিয়ে লাগানো থাকে এটাকে বলে একিলিস টেন্ডন। ঠিক আছে, তোমরা একটা ফ্রেজ পড়বা, একিলিস হিল, মানে মানুষের দুর্বল জায়গা। ঠিক আছে, এইটা হচ্ছে মানুষের দেহের সবচেয়ে বড় টেন্ডন। ওই যে বলে না রগ কাটা পড়ছে পায়ের, এই সেই পায়ের রগ। ঠিক আছে, এটা কাটা পড়লে আর পা হাঁটতে পারবে না আর কি। তো এটার নাম কেন একিলিস টেন্ডন হলো? তোমরা যদি ট্রয় মুভিটা দেখছো, ট্রয় একটা চমৎকার মুভি। এই মুভির নায়কের চরিত্রে অভিনয় করছে ব্র্যাড পিট। তো ট্রয় মুভির এতে ব্র্যাড পিটের নাম থাকে একিলিস। একিলিসের বাবা হচ্ছে জিউস। জিউস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র না, জিউস ভাই প্রায় এরকম পৃথিবীতে আসতো, এরকম একটা দুইটা বাচ্চা বানা রেখে চলে যেত। হারকিউলিস, একিলিস, এগুলো সব জিউসের পোলা। তো একিলিস যখন হলো, এরা তো ডেমিগড, কারণ এদের শরীরে জিউসের ব্লাড, গডের ব্লাডও আছে, আর মা হচ্ছে হিউম্যান, মর্তের মানুষ। তো একিলিস হওয়ার পরে একিলিসের মা চিন্তা করলো, আমার ছেলে তো ডেমিগড, ওর শরীরে তো গডের ব্লাড আছে, ও কেন কষ্ট করে এই গরমের মধ্যে থাকবে, ও হেভেনে যে জিউসের সাথে থাকবে বা হেভেনে থাকবে। তো একিলিস কে নিয়ে একিলিসের মা তখন সব দেব দেবীদের কাছে গেল, গিয়ে বলতেছে এটা জিউসের পোলা, বিশ্বাস নয় ডিএনএ টেস্ট করো। দেবীরা তো জানে এই জিউস ভাইয়ের চরিত্র কেমন, টেস্ট করার কিছু নাই, বুঝছে আর কি। তো বলে হ্যাঁ, তো কি হয়েছে, কি চাও তুমি? পরে বলে আমি চাই আমার ছেলে তোমাদের সাথে হেভেনে থাকবে, ও কেন স্বর্গ না থেকে মর্তে থাকবে, পৃথিবীতে কেন থাকবে? তখন তো দেবীরা আক্রোশে ফেটে পড়ে, বলে না, তা কি করে হয়, ওর শরীরে তো হিউম্যান ব্লাড আছে। পরে অনেক কথা কাটাকাটি ঝগড়াঝাটির পরে বলে ঠিক আছে যাও, তোমার ছেলেরে ওই পুকুরে নিয়ে গোসল করাও। তাহলে ওই পুকুরে নিয়ে গোসল করাইলে তোমার ছেলে আর মরবে না। তো ছোটবেলায় একিলিসের মা ওই তোমার একিলিসকে ধরে দুই পায়ে ধরে এভাবে পুকুরের মধ্যে চুবায় আর কি। এই জন্য ট্রয় মুভিতে দেখবা ব্র্যাড পিট একিলিসকে কেউ মারতে পারে না, বড় বড় দানবের মতো বীর যোদ্ধারা সব একিলিসের কাছে এসে হেরে যায়। একদম লাস্ট মোমেন্টে তোমার, ট্রয় তো ইতালির একটা শহর তোমরা জানো, এই একিলিস মারা যায়। একিলিসকে যখন মারে তখন একিলিসের পায়ে একটা বিষাক্ত তীর মারে, এবং তীরটা ঠিক এই জায়গায় এসে লাগে, এই যে এখানে। যে কারণে ও মারা যায়। কেন ভাই মারা যায়? কারণ হচ্ছে গিলিসার মা যখন ওকে চুবাইছিল, তখন এই যে দুই পা ধরে চুবাইছে, সব জায়গায় পানি লাগছে, এই জায়গাটায় পানিটা লাগে নাই, এই জন্যই এ মারা যায় আর কি। তো এইখান থেকেই এই এটা ক্যালকেনিয়ান টেন্ডন বলে, এটাকে একিলিস টেন্ডনও বলে, ওই যে একিলিস মিথোলজির একিলিসের নাম থেকে আর কি। যদিও গল্পটা খুবই লেম। আরে ভাই, তুই পোলাটারে এত কষ্ট করে নিয়ে গেছিস, ভালো মতো চুবাবি না, পুকুরে ফালা রাখ 2-3 দিন, ওই পুকুরে ডুবলে তো আর কেউ মরবে না। আর একটু চালাক না হলে দুনিয়া টিকে থাকা যাবে? খালি পোলার কথা ভাবলে হইব? তুই নিজেও ঝাঁপ দে, তুইও মরবি না, পোলাও মরবো না, একদম দুইজনেরই লাভে লাভ, তাই না? তাইলে আমরা মোটামুটি এই চলনে পেশির ভূমিকা টুমিকা গুলা পড়ে ফেললাম, তাই না? তোমরা যদি আবার একটু দেখে নাও ঝটপট, একটু আমি তোমাদেরকে যদি দেখায় দিই, এখানে একটু দেখো, এই যেটা দেখো, এই যে প্রসারণ পেশি হচ্ছে এই যে পাঁচটা, দেখো টোটাল প্রসারণ পেশি পাঁচটা। এই যে উরুর সামনে এই যে আমরা বলছি যে চারটা থাকে কোয়াড্রিসেপস ফিমোরিস, এই যে কোয়াড্রিসেপস ফিমোরিস, একটা হচ্ছে রেকটাস ফিমোরিস, বাকি তিনটাই দেখো ভাস্টাস টাস, ভাস্টাস মিডিয়ালিস ভেতরে, ভাস্টাস ল্যাটারালিস বাইরে, আর ভাস্টাস ইন্টারমিডিয়ালিস মাঝখানে। আর এই যে টিবিয়ার সাথে লাগানো টিবিয়ালিস এন্টেরিয়র আর কি। আর এই যে বক্রীকরণ পেশি, মানে হাঁটু বাঁকাইতে লাগে, এই যে হ্যামস্ট্রিং পেশি তিনটা। হ্যামস্ট্রিং পেশি তিনটা কি কি? এই যে বাইসেপস ফিমোরিস, সেমিমেমব্রেনোসাস, সেমিটেন্ডিনোসাস। আর এই পায়ের ডিম বা গুলির পেশি কি কি? এই যে গ্যাস্ট্রোকনোমিয়াস আর হচ্ছে সোলিয়াস। তাহলে এই হয়ে গেল মোটামুটি পেশি। এর বাইরে আরো 2-4টা পেশির নাম একটু আমি পড়াই দিই, কারণ পেশিটা যখন পড়ছি একবারেই একটু পড়ি। এই যে পেশিটা, এটার নাম হচ্ছে বাইসেপস। এটা হচ্ছে ফ্লেক্সর পেশি, যে আমি হাত বাঁকায় ফেললাম না, এই যেটাকে বলে ফ্লেকশন, বাঁকানো। তাহলে বাহুর ক্ষেত্রে ফ্লেক্সর পেশি কোনটি? বাইসেপস। এইটা সম্মুখ বাহু, মানে এই যে রেডিয়াস আল্লাহ, সম্মুখ বাহুকে ঊর্ধ্ব বাহুর কাছে আনে, মানে সন্ধিকোণটা কমায়। তাহলে বাহুর ক্ষেত্রে ফ্লেক্সর পেশি কোনটি বললে অ্যান্সার হচ্ছে বাইসেপস। আর বাহুটাকে যে সোজা করে ফেললাম, এই যে হাত আমি সোজা করে ফেললাম, তখন এইটা কাজ করবে, এই যে পেছনেরটা, এটাকে বলে ট্রাইসেপস। ট্রাইসেপস। তাহলে বাহুর ক্ষেত্রে ফ্লেক্সর পেশি কোনটা বললে অ্যান্সার হবে বাইসেপস। বাহুর ক্ষেত্রে এক্সটেন্সর পেশি কোনটা বললে অ্যান্সার হবে ট্রাইসেপস। এটা কিন্তু একটা যা করবে আর একটা তার উল্টা করবে। বাইসেপস যা করবে ট্রাইসেপস তার উল্টা করবে। তাহলে বাহুর ক্ষেত্রে ফ্লেক্সর পেশি বাইসেপস, এক্সটেন্সর পেশি ট্রাইসেপস, হলো তো? এইবার এটার নাম হচ্ছে ডেলটয়েড। ছেলেরা দেখা হইলে একজনকে ঘুষায়, কেমন আছিস বলে ডেলটয়েডে ঘুষি মারে। কেউ যদি কাউরে দেখা হইলেই ডেলটয়েডে ঘুষায়, তাহলে সে কি কারো কাছে আসবে না দূরে চলে যাবে? নিশ্চয়ই দূরে চলে যাবে। তাহলে হাতকে দেহ থেকে যেরকম দূরে সরায় নিয়ে যাওয়া, ঠিক আছে, দূরে সরায় নিয়ে যাওয়া, এটাকে আমরা বলছি, দূরে সরায় নিয়ে যাওয়াকে আমরা বলছি অ্যাবডাকশন। অ্যাবডাকশন, অ্যাবডাকশন মানে কিডন্যাপ করা।
ঠিক আছে, কিডন্যাপ। তাহলে দেহ অক্ষ থেকে দূরে সরায় নিয়ে যাওয়াকে বলা হয় অ্যাবডাকশন, এটা করে ডেল্টয়েড, এই যে ঘুষি দিলে দূরে চলে যাবে। তাহলে অ্যাবডাক্টর পেশি কোনটা? এটা হচ্ছে ডেল্টয়েড। এটা তো দূরে সরায় গেল। আর কাছে নিয়ে আসলো, এই যে হাতকে কাছে নিয়ে আসবে, এই যে কাছে নিয়ে আসলাম, এটা তো দূরে অ্যাবডাকশন, কাছে নিয়ে আসলাম, এটাকে বলে অ্যাডাকশন। অ্যাডাক্টর পেশি হচ্ছে এই যে এইটা, এটাকে বলে ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি, মনে রাখবা, ভালোবাসার টানে কাছে আনে। ল্যাটিসিমাস হচ্ছে লাভ, কাছে আনবে, কাছে আনা হচ্ছে অ্যাডিকশনে, কাছে টানে অ্যাডাক্টর। তাহলে অ্যাডাক্টর পেশি হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, তাহলে বাহুর ক্ষেত্রে ফ্লেক্সর বাইসেপস, এক্সটেন্সর ট্রাইসেপস, অ্যাবডাক্টর ডেল্টয়েড, অ্যাবডাক্টর ডেল্টয়েড, আর অ্যাডাক্টর হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। মানুষের দেহের সবচেয়ে বড় পেশি, সবচেয়ে শক্তিশালী মজবুত পেশি, এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এটার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ঠিক আছে। আর মানুষের দেহের সবচেয়ে লম্বা পেশি, 656টা কঙ্কাল পেশি আছে, তো এর মধ্যে সবচেয়ে লম্বা পেশি হচ্ছে এটা, সার্টোরিয়াস। আমরা স্যার বলবো, আমি সবচেয়ে লম্বা, এই যে সার্টোরিয়াস। সবচেয়ে বড় মজবুত বললে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, সবচেয়ে লম্বা বললে সার্টোরিয়াস। যদি কোনো কিছুকে ঘুরাইলে ওটাকে বলে রোটেটর পেশি। এই যে ফিমারকে ঘুরায় যে পেশি, এই রোটেটর পেশির নাম হচ্ছে পিরিফর্মিস। তাইলে ফ্লেক্সর হলো বাইসেপস, এক্সটেন্সর হচ্ছে ট্রাইসেপস, অ্যাবডাক্টর হচ্ছে ডেল্টয়েড, অ্যাডাক্টর হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। চারটা গেল। রোটেটর হচ্ছে পিরিফর্মিস, পিরিফর্মিস। আর আছে দুইটা, লিভেটর আর ডিপ্রেসর। ডিপ্রেশনে মানুষ নিচে নেমে যায়, ডিপ্রেসর হচ্ছে নিচে নামাবে, আর লিভেটর হচ্ছে এই যে এলিভেটর, লিফট মানে উপরে উঠাবে। এই যে ম্যান্ডিবলকে উপরে উঠায় যে পেশি, ম্যান্ডিবলকে উপরে উঠায় যে পেশি, এটার নাম হচ্ছে ম্যাসেটর। ম্যাসেটর ম্যান্ডিবলকে উপরে উঠায়, যার ফলে মুখ বন্ধ হয়ে যায়। তাহলে লিভেটর হচ্ছে ম্যাসেটর, যেটার কারণে মুখ বন্ধ হয়। আর ডিপ্রেসর হচ্ছে ডিপ্রেসর ম্যান্ডিবুলি, ডিপ্রেসর ম্যান্ডিবুলি, যেটা ম্যান্ডিবলকে নিচে নামায়, মানে হচ্ছে মুখ খুলে যায়। তাহলে এই সাতটা পেশি একটু মুখস্থ করা যায়। ফ্লেক্সার হচ্ছে বাইসেপস, এক্সটেনসর হচ্ছে ট্রাইসেপস, অ্যাবডাক্টর দেহ অক্ষ থেকে দূরে সরায় নিয়ে যাবে ডেল্টয়েড, অ্যাডাক্টর দেহ অক্ষের কাছে নিয়ে আসবে ল্যাটিসিমাস ডরসি, রোটেটর বা ঘূর্ণন পেশি হচ্ছে পাইরিফর্মিস, উপরে উঠাবে লিভেটর, লিভেটর হচ্ছে ম্যাসেটর, লিভেটর ম্যাসেটর, ম্যান্ডিবলকে উপরে উঠায়। আর ম্যান্ডিবলকে নিচে নামায় হচ্ছে ডিপ্রেসর ম্যান্ডিবুলি, নামেই বোঝা যাচ্ছে ডিপ্রেসর, ডিপ্রেসর ম্যান্ডিবুলি। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু কোশ্চেন গুলো সলভ করে আসি, আসো। চলনের সময় হাঁটুকে ভাঁজ করে এই বক্রীকরণ পেশি, বাইসেপস ফিমোরিস, হ্যাঁ এটাই তো ভাগ করে। ট্রাইসেপস তো প্রসারণ পেশি, ডেল্টয়েড তো হাঁটুর সাথে নাই, রেকটাস ফিমোরিস এটা তো প্রসারণ পেশি। তাহলে ছেলেমেয়েরা এই কোশ্চেনটা যখন আসছিল বেশিরভাগই এই দুইটার মধ্যে কনফিউজ ছিল। বাঁকানো হচ্ছে বক্রীকরণ, এটা হচ্ছে বাইসেপস ফিমোরিস। রেকটাস ফিমোরিস এটা কিন্তু প্রসারণ পেশি, তাহলে এটাও কিন্তু অ্যান্সার হচ্ছে না। গোড়ালির পেশি কোনটি? গোড়ালির পেশি ডিজিটোরাম লঙ্গাস, গ্যাস্ট্রোকনোমিয়াস, এক্সটেন্সোরাম ডিজিটোরিয়াম, কোয়াড্রিসেপস ফিমোরিস। দেখো কোয়াড্রিসেপস ফিমোরিস তো থাকে উরুর সামনের দিকে, তাহলে তো এটা তো হচ্ছে না। এক্সটেন্সর ডিজিটোরাম, এটাও ডিজিটোরাম হচ্ছে বৃদ্ধাঙ্গুলিতে থাকে, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। গোড়ালিতে থাকে। গোড়ালি, ওই যে তোমাদেরকে বলছি না যে গ্যাস্ট্রোকনোমিয়াস আর সোলিয়াস, এত গল্প করলাম যে একিলিস টেন্ডন তৈরি করে ওই যে গোড়ালি ক্যালকেনিয়াসের সাথে যুক্ত থাকে গোড়ালির সাথে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস। গোড়ালির সাথে যুক্ত থাকে হচ্ছে গ দিয়ে, গোড়ালি, গ্যাস্ট্রোকনোমিয়াস আর সোলিয়াস টেন্ডো একিলিসের মাধ্যমে যুক্ত থাকে হচ্ছে গোড়ালির সাথে। চলনের সময় পায়ের কোন পেশি সংকোচনের ফলে গোড়ালির অস্থিটিতে টান পড়ে এবং গোড়ালি মাটি থেকে উত্থিত হয়? তার মানে আমরা গোড়ালিটাকে যে উপরে উঠাবো, ট্রাপিজিয়াস। ট্রাপিজিয়াস হচ্ছে এটাই যে কাঁধের পেশি, যেটা ধরলে আরাম লাগে। তাহলে এটার সাথে গোড়ালির কোনো সম্পর্ক নেই, এটা কাঁধের পেশি, কাঁধ। সোলিয়াস, এই যে গ্যাস্ট্রোকনোমিয়াস আর সোলিয়াস, এই দুটাই কিন্তু গোড়ালিতে যেয়ে লাগে। রেকটাস ফিমোরিস, টাস, এটা তো উরুতে আছে, উরুর পেশি। আর গ্লুটিয়াস ম্যাক্সিমাস এটা তো নিতম্ব অঞ্চলের পেশি, শ্রোণী অঞ্চলের পেশি, সবচেয়ে বড় পেশি। তাহলে এইগুলার সাথে তো গোড়ালির সম্পর্ক নাই। তাহলে এই আমরা গ্যাস্ট্রোকনোমিয়াস আর সোলিয়াসই গোড়ালির সাথে লাগানো থাকে। তাহলে গোড়ালি থেকে উপরে উঠাবে কোন পেশি সংকোচন প্রসারণে? অ্যান্সার হচ্ছে সোলিয়াস, অ্যান্সার হচ্ছে সোলিয়াস। হ্যামস্ট্রিং পেশি কোথায় অবস্থান করে? হ্যামস্ট্রিং হচ্ছে কোথায় বলো তো? দেখো তো, হাঁটু সন্ধি, হাঁটু সন্ধির পেছনে না তো, ফিমারের পেছনে না তো, জানুসন্ধি ও হাঁটু সন্ধি একই জিনিস, এটার পেছনে না, উরুর পেছনে। হ্যাঁ আমরা বলেছি উরুর পেছনের পেশিগুলাকে একসাথে আমরা বলি হ্যামস্ট্রিং পেশি। বাইসেপস ফিমোরিস, সেমিমেমব্রেনোসাস, সেমিটেন্ডিনোসাস, এই তিনটাই হ্যামস্ট্রিং পেশি। পেশি কলার আবরণ বা ঐচ্ছিক পেশিতন্তুর আবরণকে কি বলে? নিউরিলেমা। এটা থাকে নিউরনে, সমন্বয় পড়াবো, নিউরনে থাকে। এটা হচ্ছে না। সার্কোলেমা, এটাই হবে। প্লাজমা লেমা হচ্ছে কোষ ঝিল্লির আবরণ।
আর পেরিটোনিয়াম হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের আবরণ, তাহলে এগুলাও হচ্ছে না। তাহলে ঐচ্ছিক পেশির আবরণকে বলা হচ্ছে সার্কোলেমা বা এন্ডোমাইসিয়াম, সবচেয়ে ভেতরের আবরণটা। হৃদপেশির সংকোচনে কোন উপাদানটি কাজ করে? হৃদপেশির বিশেষ উপাদান কি বলতো? ইন্টারক্যালেটেড ডিস্ক, এইটাই কিন্তু আমাদের হচ্ছে মেইনলি সংকোচন প্রসারণ করে। সার্কোলেমাতে ঐচ্ছিক পেশির আবরণ বা পেশির আবরণ, পেরিমাইসিয়াম হচ্ছে ফ্যাসিকুলাসের আবরণ, আর মায়োফাইব্রিল তো অনু পেশি তন্তু, অ্যাক্টিন আর মায়োসিন দিয়ে তৈরি হয়। কোন অঙ্গের পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে? আমরা জানি ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে কার্ডিয়াক পেশি। হৃৎপিণ্ডের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এগুলাতে থাকে না। পাকস্থলী, রক্তনালী, এই দুইটাতেই থাকে হচ্ছে অনৈচ্ছিক পেশি, মানে মসৃণ পেশি। আর পা মানে হচ্ছে হাত পাতে থাকে হচ্ছে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য নিচের কোনটি? ঐচ্ছিক পেশি কি মাকু আকৃতির? না তো, মাকু আকৃতির হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি। নিউক্লিয়াস অসংখ্য, হ্যাঁ ঐচ্ছিক পেশি নিউক্লিয়াস অসংখ্য, এটাই হবে অ্যান্সার। ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা তো কার্ডিয়াক মাসল, হৃৎপেশির বৈশিষ্ট্য। অনুপ্রস্থ রেখা থাকে না, ঐচ্ছিক পেশিতে তো অনুপ্রস্থ রেখা থাকে, আড়াআড়ি রেখা থাকে না, যেরকম আড়াআড়ি রেখা থাকে তো, তাহলে এটাও হচ্ছে না। তাহলে নিউক্লিয়াস অসংখ্য, পরিধির দিকে থাকে, এটাই হবে। ঐচ্ছিক পেশি কোথায় পাওয়া যায়? জিহ্বায়, হৃৎপিণ্ডে, পাকস্থলীতে, জরায়ুতে। হৃৎপিণ্ডে হচ্ছে কার্ডিয়াক মাসল, কার্ডিয়াক মাসল। পাকস্থলী, জরায়ুতে হচ্ছে অনৈচ্ছিক পেশি মানে মসৃণ পেশি। অনৈচ্ছিক পেশি মানে মসৃণ পেশি। তাহলে ঐচ্ছিক পেশি পাওয়া যায় হচ্ছে কোথায়? এটার আনসার হচ্ছে জিহ্বাতে পাওয়া যায়, এটা পাবো জিহ্বাতে। অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? প্রতিটি কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকে। প্রতিটি কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকে অনৈচ্ছিক পেশিতে? না তো, একটাই নিউক্লিয়াস থাকে। এটা কিন্তু ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য। ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, এটাও তো না, এটা তো কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য। মাকু আকৃতির, হ্যাঁ অনৈচ্ছিক পেশি কিন্তু মাকু আকৃতির। চোখ ও জিহ্বায় পাওয়া যায়, এটাও কিন্তু ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য। চাইছে তো অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্য, তাহলে এটা হচ্ছে মাকু আকৃতির অনৈচ্ছিক পেশি। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? তরুণাস্থির ম্যাট্রিক্সে কর্নিন থাকে, হ্যাঁ এটা সত্য, কর্নিন। যোজক কলা মেসোডার্ম নামক ভ্রূণস্তর থেকে উৎপত্তি লাভ করে, হ্যাঁ এটাও ঠিক আছে, যোজক মেসোডার্ম থেকে আসে। ফাইব্রোব্লাস্ট শ্বেততন্তু উৎপাদন করে, এটাও ঠিক আছে, করে। হৃদপেশি ঐচ্ছিক পেশি, হৃদপেশিকে আমরা চাইলেই কন্ট্রোল করতে পারি বলো? না, পারি না তো, তাহলে হৃদপেশি কিন্তু অনৈচ্ছিক পেশি, হৃদপেশি কিন্তু অনৈচ্ছিক পেশি। হৃদপেশির বৈশিষ্ট্য নয় কোনটা? নয় কোনটা বলছে? তাহলে পেশিতন্তু শাখান্বিত, হ্যাঁ শাখান্বিতই তো, দেখছি আমরা। দৈর্ঘ্য 100 মাইক্রন, এটা আমরা জানি না, বাকি অপশন গুলো পড়ে দেখি। নিউক্লিয়াস একাধিক ও এক পাশে, ঠিক আছে, এইটা তো না ভাইয়া, আমরা তো দেখেছি হৃদপেশিতেও একটা কোষে একটাই নিউক্লিয়াস। প্রকৃতি অনৈচ্ছিক, হ্যাঁ হৃদপেশিতে অনৈচ্ছিক, তাহলে এটাও হচ্ছে না, তার মানে এটাও হচ্ছে, এটাও সত্য, কারণ এটা একদম ডাহা ভুল। নিউক্লিয়াসটা একটাই, একাধিক না, তাহলে এটাও কিন্তু হচ্ছে না आंसर। ঐচ্ছিক পেশি পাওয়া যায় কোথায়? ঐচ্ছিক পেশি পাওয়া যায় কি হৃৎপিণ্ডের প্রাচীরে? না তো, এখানে তো কার্ডিয়াক মাসল পাওয়া যায়। পৌষ্টিক নালীতে পাওয়া যায় অনৈচ্ছিক পেশি। বৃক্কের প্রাচীরে, এটাতেও পাবো অনৈচ্ছিক, ভিসেরাল পেশি আর কি। তাহলে আমরা বলছি ঐচ্ছিক পেশি পাওয়া যাবে কঙ্কাল, এই যে কঙ্কাল পেশি বলে ঐচ্ছিক পেশির, হাড্ডি গুড্ডির গায়ে পাবো মাংস পেশি, কঙ্কাল পেশি ঐচ্ছিক পেশি। কোনটি হৃৎপেশির বৈশিষ্ট্য নয়? পেশিতন্তু শাখান্বিত, হ্যাঁ শাখান্বিতই তো, তাহলে এটা হবে না आंसर। ডোরা বিশিষ্ট, রক্ত সরবরাহ প্রচুর, হ্যাঁ ডোরা থাকে কিন্তু, ওই যে অনুপ্রস্থ রেখা থাকে, তাহলে এটাও হবে না। তারপরে প্রকৃতি অনৈচ্ছিক, হ্যাঁ হৃৎপেশিতে অনৈচ্ছিক। রক্ত সরবরাহ প্রচুর, এইটা হবে। রক্ত সরবরাহ সবচেয়ে বেশি হচ্ছে ঐচ্ছিক পেশির। না না, মাংস দেখবা গরুর মাংস যে ঝুলানো থাকে লাল রাস্তা, মানে হাড্ডির গায়ে থাকে, তাহলে ঐচ্ছিক পেশিতে রক্ত বেশি থাকে, কারণ এটার কার্যক্ষমতা সবচেয়ে দ্রুত ও শক্তিশালী। একটি চিহ্নিত পেশি, চিহ্নিত পেশি হচ্ছে ঐচ্ছিক পেশি, কারণ ঐচ্ছিক পেশির অনুপ্রস্থ রেখা দেখে চেনা যায়। তাহলে ঐচ্ছিক পেশিতে নিউক্লিয়াস থাকে কিন্তু শতাধিক, কয়েকশো নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, কয়েকশো নিউক্লিয়াস থাকে, এগুলা কিন্তু হচ্ছে না, একটা করে থাকে হৃৎপেশি আর অনৈচ্ছিক পেশিতে। বিভিন্ন পেশিকলার গঠন প্রকৃতিতে কোনটি সত্য নয়? রৈখিক বা ঐচ্ছিক পেশিতন্তু সার্কোলেমা নামে একটা স্পষ্ট আবরণে থাকে, হ্যাঁ ঐচ্ছিক পেশি সার্কোলেমা কিন্তু স্পষ্ট, কথা কিন্তু ঠিক আছে, তাহলে এটা হবে না। মসৃণ পেশির সার্কোলেমাটা অস্পষ্ট, হ্যাঁ এটাও ঠিক আছে। হৃৎপেশির সার্কোলেমাটা বেশ সূক্ষ্ম, হ্যাঁ এটাও ঠিক আছে। ঠিক আছে, এগুলা কিন্তু সব ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে ডি হবে। আচ্ছা পরে দেখি, মসৃণ বা অনৈচ্ছিক পেশির কোষের নিউক্লিয়াসটি কোষের সরু অংশে অবস্থান করে, হ্যাঁ আমরা দেখলাম মাকু আকৃতির অনৈচ্ছিক পেশিতে নিউক্লিয়াসটা থাকে কোষের কেন্দ্রে মানে স্ফীত অংশে, এখানে বলছে সরু অংশে, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। তার মানে এখানে কোনটা সার্কোলেমা কেমন এটাও কিন্তু জানতে হবে। ঐচ্ছিক পেশির সার্কোলেমা স্পষ্ট, অনৈচ্ছিক পেশিটা অস্পষ্ট, আর হৃৎপেশিটা একদমই সূক্ষ্ম। ইন্টারক্যালেটেড ডিস্ক
সংশ্লিষ্ট পেশি মানে হৃৎপেশির ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? সহজেই অবসাদগ্রস্ত হয়, হৃৎপিণ্ড সহজে টায়ার্ড হয় না, তাহলে এটা সত্য না। সংকোচন প্রসারণ ক্ষমতা স্বতঃস্ফূর্ত, হ্যাঁ এটা স্বতঃস্ফূর্ত, এটাই হবে। শাখাবিহীন, না তো, শাখা তো থাকে। নিউক্লিয়াস অসংখ্য, না তো, নিউক্লিয়াস তো একটা। তাহলে এটা কিন্তু সংকোচন প্রসারণ ক্ষমতা পরিমিত ও ছন্দময়, স্বতঃস্ফূর্ত, মানে ও নিজে নিজেই নিজের মতো করেই বিট করতেছে আর কি। ঠিক আছে। হৃৎপেশি সংকোচনে কোন উপাদানটি কাজ করে? হৃৎপেশি সংকোচনে আমরা কি দেখেছি? হৃৎপেশি সংকোচনে কাজ করে কি? কার্ডিয়াক মাসেলের স্পেশাল বৈশিষ্ট্য কি বলো? ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক। সার্কোলেমা একটা হাড়ের নাম? না তো। রোগের নাম? না তো। একটি নার্ভের নাম, স্নায়ুর নাম? না তো। এটা হচ্ছে আবরণের নাম। প্লাজমা লেমা, লেমা মানে আবরণ, একটা তন্তুময় আবরণের নাম হচ্ছে সার্কোলেমা। কঙ্কাল পেশি কি কি প্রোটিন দ্বারা গঠিত? অ্যাক্টিন আর মায়োসিন, আমরা পড়েছি অ্যাক্টিন আর মায়োসিন, অ্যালবুমিন, প্রোলিন, গ্লোবিউলিন। এটা প্রোটিন, অ্যালবুমিন একটা প্রোটিন, গ্লোবিউলিনও প্রোটিন, সরল প্রোটিন। আর প্রোলিন হচ্ছে এটাও একটা প্রোলামিন একটা প্রোটিন, প্রোলিন একটা অ্যামাইনো অ্যাসিড আর কি। অরৈখিক পেশি, অরৈখিক পেশি মানে হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি পাওয়া যায় জরায়ুতে, হ্যাঁ এখানেই তো পাওয়া যায়। জিহ্বায়, মধ্যচ্ছদা মানে ডায়াফ্রাম, গলবিল, এই তিনটাতেই কিন্তু ঐচ্ছিক পেশি পাওয়া যায়, ঐচ্ছিক পেশি। নিম্নের কোন পেশি দেহের অংশকে উপরে উঠতে সাহায্য করে? উপরে উঠাবে কে? লিভেটর, এলিভেটর। লিভেটর হচ্ছে উপরে উঠাবে, অ্যাবডাক্টর হচ্ছে দূরে সরায় নিয়ে যাবে, ডিপ্রেসর হচ্ছে নিচে নামাবে, আর রোটেটর হচ্ছে ঘূর্ণন পেশি, ঘুরাবে। তাহলে এই তিনটাই কিন্তু অ্যান্সার হচ্ছে না। উপরে উঠাবে হচ্ছে লিভেটর পেশি। আমাদের সর্বশেষ অংশ হচ্ছে রডস এবং লিভার। ঠিক আছে, এই লিভার কিন্তু আবার আমাদের ওই যে যকৃৎ যে লিভার, তুমি আমার কলিজার টুকরা, ওই লিভার না, কিন্তু এই লিভার হচ্ছে যকৃৎ। আর এই লিভার হচ্ছে এলিভিয়া লিভার। ওই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম মিনা কার্টুনে, দেখছিলাম মিনা কার্টুনে, মিনার এক ম্যাডাম আসছিল প্রক্সি ক্লাস নিতে, লিভার একটি দণ্ড, লিভার একটি দণ্ড, লিভার একটি দণ্ড, লিভার পড়াইতে পড়াইতে বেচারি আলমারির নিচে পড়ছিল, মনে আছে তোমার? পরে মিনাই কিন্তু ওই যে আলমারির নিচ থেকে ম্যাডামকে উদ্ধার করছিল লিভার দিয়ে। তো লিভারের চারটা অংশ মনে রাখবা, লিভারের চারটা অংশ। একটা অংশ থাকে লিভারের বাহু, ঠিক আছে, লিভারের বাহু, বা এটাকে ইংরেজিতে আমরা বলি আর্ম বা রড, রড। ঠিক আছে, লিভার বাহু বা আর্ম বা রড। আর লিভারের যে কোনো এক পাশে তো আলমারিটা পড়ছে, আলমারিটা হচ্ছে লোড বা ভার। ঠিক আছে। আর এই যেটার উপর রেখে আমরা লাঠিটাকে চাপ দিব, এই যে যেটা, এটাকে আমরা বলি পিভট, পিভট, বা এটার আরেক নাম হচ্ছে ফ্যালক্রাম, ফ্যালক্রাম। এটাই হচ্ছে আমাদের বডির অস্থি সন্ধিগুলা পিভটের মতো কাজ করে বা ফ্যালক্রামের মতো কাজ করে। আচ্ছা, আর হলো সর্বশেষে আরেক পাশে আমরা দিব হচ্ছে, এখানে আমরা চাপ দিব, তাহলে এটা হচ্ছে ইফোর্ট বা প্রচেষ্টা বা বল। তাহলে ভাইয়া লিভারের কয়টা অংশ? চারটা অংশ। লিভার বাহু বা আর্ম বা রড, এক পাশে থাকে লোড বা ভার, আর যেটার উপর রেখে লিভার বাহুটা কাজ করবে এটাকে আমরা বলি পিভট বা ফ্যালক্রাম বা অস্থিসন্ধি। আর চাপ দিব যে সাইডে, ওইটাকে আমরা বলছি ইফোর্ট বা প্রচেষ্টা বা বল। হলো তো? তাহলে লিভারের চারটা অংশ কিন্তু হয়ে গেল। এখন আসো লিভারের যদি প্রকারভেদ বলি, লিভার কিন্তু আবার হচ্ছে, লিভার হচ্ছে তিন প্রকার। লিভারের প্রকারভেদ বললে লিভার হচ্ছে তিন প্রকার। তো আমরা একটু ঝটপট একটু দেখে নেই, একটা ছবি দেখলে তোমাদের এই কনসেপশনটা আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। লিভার হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, আর একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে পরীক্ষায় যদি আসে যে লিভারের অংশ কয়টা, তাইলে কিন্তু অ্যান্সার দিব হচ্ছে আমরা, লিভারের অংশ কয়টা বললে কিন্তু অ্যান্সার হবে চারটা। কিন্তু যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে লিভার কয় প্রকার, তাহলে কিন্তু অ্যান্সার হবে হচ্ছে তিনটা, অ্যান্সার হবে হচ্ছে তিনটা। সরি, একটু দেরি হয়ে গেল যান্ত্রিক গোলাযোগের কারণে। ওকে ফাইন, একটু দেখো বোর্ডে, লিভারের অংশ বললে লিভারের অংশ চারটা, কিন্তু লিভার কয় প্রকার বললে অ্যান্সার কিন্তু হচ্ছে তিন প্রকার। দেখো প্রথম শ্রেণীর লিভার, এটার ব্যবহারিক প্রয়োগ হচ্ছে কাঁচি। দেখো আমরা কিন্তু কাঁচি দেখতে পাচ্ছি, একটা কাঁচির ছবি। তো কাঁচির এই যে মাঝখানেই কিন্তু জয়েন্টটা থাকে। তাহলে প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে থাকে পিভট বা ফ্যালক্রাম। আর এই পাশে তুমি যে জিনিসটা রাখছো এটা হচ্ছে লোড, আর এইখানে তুমি চাপ দিবা, এটা হচ্ছে ইফোর্ট। তাহলে প্রথম শ্রেণীর লিভারের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে কাঁচি। প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে থাকে পিভট, এক পাশে থাকে লোড বা ভার, আর এক পাশে থাকে বল বা প্রচেষ্টা বা ইফোর্ট। দ্বিতীয় শ্রেণীর লিভারের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে ঠেলা গাড়ি। ঠেলা গাড়ির মনে রাখবা মালপাতি থাকে মাঝখানে, লোড থাকে মাঝখানে। তাহলে ঠেলা গাড়ির দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে হচ্ছে লোড, এক পাশে থাকবে পিভট এই যে এক সাইডে, আর এক সাইডে এই যে টান দিবে যে সাইডে, এটা হচ্ছে ইফোর্ট।
তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে কি ভাইয়া? প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে ছিল পিভট, দ্বিতীয় শ্রেণীর মাঝখানে লিভার হচ্ছে লোড। তাহলে তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে কি বোঝাই যাইতেছে? এটা হচ্ছে ইফোর্ট বা প্রচেষ্টা। এই যে দেখো নেইল কাটার, এটার ব্যবহারিক প্রয়োগ হচ্ছে নখ কাটা যন্ত্র। নেইল কাটারের যেখানে আমরা নখ রাখি এটা হচ্ছে লোড, এইখানে কিন্তু জয়েন্ট, এটা হচ্ছে পিভট, আর এই জায়গাতে আমরা চাপ দিব, এটা হচ্ছে ইফোর্ট। ইফোর্ট। তাহলে কোশ্চেন গুলো আমি সব বলি আবার। দেখো প্রথম লিভারের অংশ কয়টা? চারটা। লিভার বাহু বা আর্ম বা রড, পিভট বা ফ্যালক্রাম, লোড বা ভার, আর ইফোর্ট প্রচেষ্টা বা বল। লিভার কয় প্রকার? তিন প্রকার। প্রথম শ্রেণী লিভার, দ্বিতীয় শ্রেণী লিভার, তৃতীয় শ্রেণী লিভার। প্রথম শ্রেণী লিভারের ব্যবহারিক প্রয়োগ কাঁচি। প্রথম শ্রেণী লিভারের মাঝখানে থাকে পিভট। তাহলে মাঝখানে পিভট, মাঝখানে কি, এটা দিয়ে আমরা আলাদা আলাদা করে ফেলবো। মাঝখানে পিভট, এক সাইডে লোড, এক সাইডে ইফোর্ট। আর দ্বিতীয় শ্রেণীর লিভার, এটার মাঝখানে ঠেলা গাড়ি, যেহেতু মাঝখানে লোড, মানে এক সাইডে মাঝখানে ভার, এক সাইডে পিভট আর এক সাইডে বল বা প্রচেষ্টা বা ইফোর্ট। আর তৃতীয় শ্রেণীর লিভারের ব্যবহারিক প্রয়োগ নেইল কাটার, এটার এক সাইড মাঝখানে হচ্ছে ইফোর্ট। তাহলে এটার এক সাইডে লোড বা ভার দেখতে পাচ্ছ, আর এক সাইডে হচ্ছে পিভট, আর মাঝখানে হচ্ছে ইফোর্ট বা প্রচেষ্টা। মানুষের দেহে সবচেয়ে দুর্লভ হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এটা পাওয়া যায় হচ্ছে ওই যে অ্যাটলাস, প্রথম সার্ভাইকাল কশেরুকা আর করোটির মধ্যে। এখানে অল্প বলে বেশি ফল পাওয়া যায়। তাহলে মানব দেহে সবচেয়ে দুর্লভ কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। অল্প বলে বেশি ফল পাওয়া যায় কোন শ্রেণীর লিভারে? প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ তো ঠেলা গাড়ি, ব্যবহারিক প্রয়োগ। মানুষের দেহে হচ্ছে পা যখন উপরে উঠাই, পা যখন মাটি থেকে উপরে উঠাই গোড়ালি, তখন দ্বিতীয় শ্রেণীর লিভারটা লাগে। এটাতেও সামান্য প্রচেষ্টায় বেশি ওজন তুলতে পারা যায়। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ দেখে অ্যান্সার করবা, যেমন কোশ্চেন তেমন অ্যান্সার। অল্প বলে বেশি ফল পাওয়া যায় প্রথম শ্রেণীর লিভার, সামান্য প্রচেষ্টায় বেশি ওজন তুলতে পারা যায় দ্বিতীয় শ্রেণীর লিভার। মানুষের দেহে সবচেয়ে দুর্লভ প্রথম শ্রেণীর লিভার, আর মানুষের দেহে সবচেয়ে কমন হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার মানুষের দেহে সবচেয়ে কমন। এই যে কনুই ভাঁজ করলাম, হাত ভাঁজ করলাম, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে মানুষের দেহে সবচেয়ে কমন কোনটা? তৃতীয় শ্রেণীর লিভার। হাত বাঁকা করা, এটা কোন শ্রেণীর লিভার? এটার অ্যান্সার হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে লিভারের যত কোশ্চেন আছে আমরা মোটামুটি সবই পড়ে ফেলেছি। তাহলে এবার এখন আমরা কোশ্চেন গুলো ঝটপট দেখি, তাহলে বুঝতে পারবা যে লিভারের যে কোনো কোশ্চেন আসলে তোমরা পারবা এখন। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে কি থাকে? পিভট বা ফ্যালক্রাম। তাহলে এটাই ফ্যালক্রাম, বাকি অপশন তোমার দেখার দরকারই নেই। মাঝখানে ফ্যালক্রাম বা পিভট থাকলেই, বস্তিশনী থাকলেই প্রথম শ্রেণীর লিভার। তাহলে এক সাইডে ভার, এক সাইডে ফ্যালক্রাম, এক সাইডে বল। দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকে ভার। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে ভার, এটা কিন্তু তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার। এটা এটা হচ্ছে না। ভার এক সাইডে, পিভট এক সাইডে, আর বল এক সাইডে। বল, ইফোর্ট বা প্রচেষ্টা এক সাইডে, পিভট এক সাইডে, ফ্যালক্রাম এক সাইডে, এটা কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। এটাও হচ্ছে না। তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে প্রচেষ্টা। আর এইটা কি বলছে? বল, ফ্যালক্রাম আর ভার, এটাও তো তৃতীয় শ্রেণীর লিভার, একই জিনিস আর কি। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার। ভার, মাঝখানে পিভট, এক সাইডে লোড আর এক সাইডে ইফোর্ট প্রচেষ্টা। মানব কঙ্কাল তন্ত্রে তৃতীয় শ্রেণীর লিভার কোন অঙ্গে কার্যকর? আমরা দেখলাম প্রথম শ্রেণীর লিভার হলো করোটি আর অ্যাটলাস, দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে হাঁটু, সরি গোড়ালি উপরে উঠানো, পা মাটি থেকে উপরে উঠানো। আর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে হাতের কনুই বাঁকানো, কনুই বাঁকানো, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। গোড়ালি সঞ্চালন, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। মাথা হচ্ছে প্রথম সঞ্চালন লিভার। আর কোমরের সাথে কোনো কিছু নাই, এটার দরকার নেই। কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার কি বললাম বলো? মাথার খুলি আর অ্যাটলাস হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, তাহলে এটা তো হচ্ছে না। পায়ের গোড়ালি, এটাই কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার, চাইছে দ্বিতীয় শ্রেণীর লিভার, তাহলে এটাই। কনুই কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, এটা কোনো কিছু নাই, এটার দরকার নেই। প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে কোনটা? প্রথম শ্রেণীর লিভার আমরা বলছি কনুই, কনুই তো তৃতীয়। পায়ের আঙ্গুল, এই পাটা, এগুলাও কিছু না। করোটি, করোটি আর অ্যাটলাসের মধ্যেই কিন্তু প্রথম শ্রেণীর লিভার, তাহলে অ্যান্সার হচ্ছে করোটি এবং অ্যাটলাস। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক? ঠেলাগাড়ি, ঠেলাগাড়ির মাঝখানে কি থাকে? কি থাকে বলো? লোড বা ভার, তাই না? তাহলে আমরা ভার খুঁজবো মাঝখানে, এই যে ভার, তাহলে এটাই অ্যান্সার। দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে ভার, এক সাইডে ফ্যালক্রাম, এক সাইডে বল। তাহলে এগুলা তো হচ্ছে না। দেখো যেটার মাঝখানে পিভট, এটা প্রথম শ্রেণীর লিভার। যেটার মাঝখানে বল থাকা মানে এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, এটা তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক? দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে ভার, এক সাইডে বল, এক সাইডে ফ্যালক্রাম। অস্থিভঙ্গ বা ফ্র্যাকচার, ঠিক আছে, অস্থিভঙ্গ বা ফ্র্যাকচার মোটামুটি দুই তিনটা কোশ্চেন আসছে মেডিকেল ডেন্টাল লাস্ট 10 বছরে। সাধারণ হাড় ভাঙার অপর নাম কি? তোমার একটা ফ্র্যাকচার যদি কারো হয়, কোনো পেশেন্টের ফ্র্যাকচার হয়ে হাড্ডিটা ভেঙে গেছে কিন্তু ত্বক ভেদ করে বাইরে বের হয়ে আসে নাই, এটাকে আমরা বলি সিম্পল ফ্র্যাকচার বা বদ্ধ, ক্লোজড ফ্র্যাকচার।
তাহলে সাধারণ হাড় ভাঙার অপর নাম হচ্ছে, এটা হচ্ছে বদ্ধ হাড় ভাঙা, বদ্ধ। আর হাড্ডি ভেঙে, হাড্ডি দুই ভাগ হয়ে গেছে, ভেঙে যদি ত্বক ভেদ করে বাইরে বের হয়ে আসে, তখন সেটাকে আমরা যৌগিক বা জটিল বলতে পারি। তার মানে সেটা উন্মুক্ত। তার মানে হচ্ছে সাধারণ হাড় ভাঙা যেটা, এটা হচ্ছে বদ্ধ। আর যৌগিক হাড় ভাঙা যেটা, এটা হচ্ছে উন্মুক্ত। আর জটিলেও বাইরে বের হয়ে আসবে, কিন্তু জটিলে হাড্ডি অনেক টুকরা হবে, সাথে অস্থিসন্ধি, লিগামেন্ট, টেন্ডন এগুলাও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে জটিলে মনে রাখবা যে অস্থিসন্ধি, অস্থিসন্ধি, টেন্ডন, লিগামেন্ট এগুলাও ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটা জটিলে থাকবে। ঠিক আছে, দুইটাই উন্মুক্ত হয়, জটিল যৌগিক দুইটাই উন্মুক্ত হতে পারে, আর সাধারণটা সবসময় বদ্ধ, বাইরে বের হবে না। উন্মুক্ত হাড় ভাঙার অপর নাম, যদিও যৌগিক জটিল দুইটাই হয়, কিন্তু আমরা অ্যান্সার দিব যৌগিক। যদি অস্থিসন্ধি, টেন্ডন, লিগামেন্টের কথা থাকে তখন দিব জটিল। অস্থিসন্ধি, টেন্ডন, লিগামেন্টের কথা থাকলে জটিল দিব আর কি। কবজা অস্থিসন্ধির উদাহরণ, কবজা অস্থিসন্ধির উদাহরণ হচ্ছে হাঁটু। হাঁটু হচ্ছে কবজা, হিঞ্জ। দরজার কবজা যেমন সামনে পেছনে যায়, হাঁটু খালি সামনে পেছনে যায়, ভাঁজ করতে পারবা সামনে পেছনে, ডানে বায়ে যাবে না আর কি। মানবদেহের সাইনোভিয়াল অস্থিসন্ধি নয় কোনটি? আচ্ছা, অস্থিসন্ধি থেকে একটু পড়ায় দিই, লাস্ট টপিক যেহেতু কঙ্কালতন্ত্রের। যেহেতু আগের দুইটা ক্লাস করে এসছো, এখন আরেকটা ক্লাস করতেছো, ক্লাস করার পরেই মোটামুটি দেখবে যে কঙ্কালতন্ত্র অনেক ইজি লাগতেছে কম্পারিটিভলি। অস্থিসন্ধি হচ্ছে প্রধানত তিন প্রকার। জয়েন্ট, জয়েন্ট হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে তন্তুময়, একটা হচ্ছে তন্তুময় যেটাকে ইংরেজিতে আমরা বলি ফাইব্রাস, ফাইব্রাস। হচ্ছে তরুণাস্থিময়, তরুণাস্থিময়। আর একটা হচ্ছে সাইনোভিয়াল, সাইনোভিয়াল। তন্তুময়, তরুণাস্থিময়, আর একটা হচ্ছে সাইনোভিয়াল। তন্তুময় হচ্ছে যেখানে কোনো ধরনের মুভমেন্ট হয় না। ঠিক আছে, যেমন হচ্ছে সূচার, তোমাদের মনে আছে কিনা প্রথম ক্লাসে পড়াইছিলাম, ওই যে করটির অস্থিগুলার মধ্যে হয়, করটির অস্থিগুলার মধ্যে হয়, যেখানে কোনো মুভমেন্ট হয় না। তরুণাস্থিময় অস্থিসন্ধি হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। ওই যে তোমার ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস ছিল না হিপ বোনে, হিপ বোনের এই যে দুইটা পিউবিস যে জায়গায়, এখানে একটা ইয়ে থাকে, তরুণাস্থি থাকে, যেটাকে বলা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। এই যে জয়েন্টটা, এটা হচ্ছে তরুণাস্থিময় তরুণাস্থি। আর সাইনোভিয়াল অস্থিসন্ধিটা, এটা মনে রাখবা, সাইনোভিয়াল অস্থিসন্ধি হচ্ছে মানুষের দেহে সবচেয়ে কমন। এটা হচ্ছে 7 প্রকার। মনে রাখবা, হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলার পরে। ঠিক আছে, প্রিয়া কিন্তু দুষ্টু, সন্ধ্যাবেলার পরে আসছে, বুঝছো? হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলার পরে, হেতে হচ্ছে, এটা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি 7 প্রকার। সাইনোভিয়াল মনে রাখা নিউমেনিক্স, সাইনোভিয়াল। এটা পড়তে পারলে ভালো, না পারলে খুব একটা সমস্যা নেই, পড়ে রাখতে পারলে ভালো। হেতে হচ্ছে হিঞ্জ, যেটার উদাহরণ আসছিল কোশ্চেনটায়। হিঞ্জ হচ্ছে কবজা, কবজা বাংলা হচ্ছে কবজা, এটার উদাহরণ হচ্ছে কনুই সন্ধি, কনুই আর হাঁটু। ঠিক আছে, কারণ হচ্ছে এরা শুধু সামনে পেছনেই যায়। প্রিয়াতে হচ্ছে পিভট, প্রিয়াতে পিভট, প্রিয়াতে পিভট, পিভটটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা হচ্ছে এই যে অ্যাটলাস আর অ্যাক্সিস এর মাঝখানে থাকে পিভট। প্রথম সার্ভাইকাল কশেরুকা, দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকার মাঝখানে হচ্ছে পিভট, অ্যাক্সিস। কেনতে হচ্ছে কন্ডাইলয়েড, কন্ডাইলয়েড। এটাও থাকে হাঁটুতে, হাঁটু মানে অনেকগুলো হাড্ডি থাকে, ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, অনেকগুলো হাড্ডি। কমপ্লেক্স মনে রাখবো, কন্ডাইলয়েড কমপ্লেক্স, হাঁটু সন্ধি। এলেতে হচ্ছে এলিপসয়েড, এলিপসয়েড। আচ্ছা, সন্ধ্যাতে হচ্ছে স্যাডেল। আর বেলাতে হচ্ছে বল ও কোটর, কোটর। আর পরেতে হচ্ছে প্লেন, প্লেন মানে হচ্ছে সমতল, প্লেন হচ্ছে সমতল, সমতল। তাহলে এলিপসয়েড, এটার বাংলা নাম হচ্ছে উপবৃত্তাকার, উপবৃত্তাকার। স্যাডেল মনে রাখবা বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলির কার্পাল ও মেটাকার্পাল, কার্পাল ও মেটাকার্পাল। ঠিক আছে, এই আমরা ফেসবুকে স্যাড ইমো দেই না, স্যাড কি দিয়ে দেই? বৃদ্ধাঙ্গুলি দিয়েই তো দেই ইউজুয়ালি স্যাড। তাহলে বৃদ্ধাঙ্গুলি থাকলেই মনে রাখবা স্যাড, স্যাডেল। আচ্ছা, বল ও কোটর, এই যে বোলিং করার সময় যে হিউমেরাসের মাথা থাকে বা ফিমারাসের মাথা থাকে, বল আর কোটরের মতো, এটা হচ্ছে তোমার ওই যে স্কন্ধ সন্ধি মানে কাঁধ, স্কন্ধ মানে কাঁধ, স্কন্ধ সন্ধি। আর উরু সন্ধি, উরু মানে হচ্ছে যে ফিমারের মাথা যে অ্যাসিটাবুলামে লাগানো থাকে, আর হিউমারাসের মাথা যে গ্লেনয়েড গহ্বরে লাগানো থাকে। তাহলে স্কন্ধ সন্ধি, উরু সন্ধি, বল ও কঠোর। বৃদ্ধাঙ্গুলির কার্পাল ও মেটাকার্পাল হচ্ছে
তোমার স্যাডেল। আর প্লেন হচ্ছে ওই যে দুইটা কার্পাল অস্থির মাঝখানে, আন্তঃকার্পাল বা হচ্ছে আন্তঃটার্সাল, এগুলা হচ্ছে সব প্লেন। আর এই এলিপসয়েড হচ্ছে রেডিয়াস, রেডিয়াস ও কার্পালের মধ্যে। রেডিয়াসটা শেষ হয়ে যাওয়ার পরেই তো কার্পাল অস্থি শুরু হয়। রেডিয়াস ও কার্পালের মধ্যে এলিপসয়েড বা উপবৃত্তাকার। তাহলে অস্থিসন্ধি গুলো একটু বলে দিই। অস্থিসন্ধি প্রধানত তিন প্রকার। তন্তুময় তরুণাস্থি বা ফাইব্রাস হচ্ছে সূচার, যেমন করটিতে থাকে। তরুণাস্থিময়ের একটা এক্সাম্পলই মনে রাখো, সেটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, যেটা ওই যে ইলিয়াম ইসচিয়াম পিউবিস, হিপ বোনের পিউবিসের মাঝখানে একদম সেন্টার পরিবারে থাকে পিউবিক সিম্ফাইসিস। আর মানুষের দেহে সবচেয়ে কমন হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধি 7 প্রকার, মনে রাখার জন্য পড়ালাম। হে প্রিয়া, কেন এলে সন্ধ্যাবেলার পরে। হেতে হচ্ছে হিঞ্জ, হিঞ্জ হচ্ছে কনুই আর হাঁটু। প্রিয়াতে পিভট, এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাটলাস আর অ্যাক্সিসের মাঝখানে। ক্যানোতে হচ্ছে কন্ডাইলয়েড, এটা হচ্ছে হাঁটু সন্ধি। এলেতে এলিপসয়েড, এটা হচ্ছে রেডিয়াস এবং কার্পাল অস্থির মধ্যে। স্যাডেল, স্যাডেল হচ্ছে বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্যাডিমো দিব, বৃদ্ধাঙ্গুলির কার্পাল ও মেটাকার্পাল। বল ও কোটর, এটা হচ্ছে যে স্কন্ধ সন্ধি। আর একটা হচ্ছে উরু সন্ধি, মানে হিউমেরাসের মাথা গ্লেনয়েড গহ্বরে, ফিমারের মাথা অ্যাসিটাবুলামে। আর পরেতে প্লেন, প্লেন মানে সমতল, এটা হচ্ছে আন্তঃকার্পাল, আন্তঃটার্সাল, এই যে এইগুলা। তাহলে আমাদের কোশ্চেন ছিল কোনটি সাইনোভিয়াল অস্থিসন্ধি নয়। হে প্রিয়া, কেন এলে সন্ধ্যাবেলার পরে, এগুলা সব কিন্তু আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সিমফাইসিস। সিমফাইসিস সাইনোভিয়াল না, এটা কিন্তু তরুণাস্থিময় অস্থিসন্ধি আর কি। তাহলে আমরা এই চলে এসেছি কঙ্কালতন্ত্রে তোমাদের সবচেয়ে প্রিয় স্লাইডে। চলন অঙ্গচালনার থার্ড পার্টের ক্লাস আমরা শেষ করে ফেললাম। আমরা চেষ্টা করেছি এই চলন অঙ্গচালনার যত খুঁটিনাটি আছে সব কোশ্চেন সলভ করা, সাথে কমপ্লিমেন্টারি আলোচনার মাধ্যমে তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করার জন্য। ঠিক আছে? তো প্রথম পার্টে তো আমরা সব পড়েছি, হাড্ডিগুটির বর্ণনা। দ্বিতীয় পার্টে উপাঙ্গিক কঙ্কাল পড়েছি, প্রথম পার্টে অক্ষীয় কঙ্কাল, কশেরুকা পড়েছি। আর তৃতীয় পার্টে অস্থি, তরুণাস্থির এক্সাম্পল, পেশি, লিভার, ফ্র্যাকচার, অনেক কিছু পড়লাম। তো আশা করছি মোটামুটি সবাই সব বুঝতে পেরেছো। সবচেয়ে বেশি জরুরি যদি আমি বলে দিই, এই চ্যাপ্টারে 206টা অস্থির হিসাব। অক্ষীয় কঙ্কাল তন্ত্রে করটির মধ্যে কোনটা করটিকা, কোনটা মুখমণ্ডলীয়, কোন কশেরুকা কয়টা, বা হচ্ছে টার্সাল অস্থি কোনগুলা, কার্পাল অস্থি কোনগুলা, এগুলাই। এরপরে আমরা থার্ড পার্টে যে তরুণাস্থির এক্সাম্পল গুলো দেখেছো, প্রচুর কোশ্চেন আসছে। কত কোশ্চেন আসছে, লাস্ট একটু লিভার, ফ্র্যাকচার, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলাও পড়ছি। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।